সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1274তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ছেলে মোহাম্মদ ইব্রাহিমের জীবনের তাজ্জব এক ভয়ঙ্কর রকম বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল আসমানের উপরে 9 বছর পরীর মহলে থাকে ইব্রাহিম। পৃথিবীর একটা মানুষ, 4 বাড়ি রাজশাহী, তিনি 9টা বৎসর আসমানের উপরে পরীর রাজ্যে থাকেন। দেখেন, আমি আজকে ভেবেছিলাম যে একটা প্রবাসী ভাইয়ের গল্প রেকর্ড করব, সেটাই আসলে রেকর্ড করতে চাচ্ছিলাম, কিন্তু ইব্রাহিমের গল্পটা পড়ার পরে আমার কাছে মনে হলো যে না, এই গল্পটাই আগে রেকর্ড করা উচিত। কারণ হচ্ছে এই গল্পটা এরকম একটা গল্প, আমি বিগত দিনে যত পরীর গল্প রেকর্ড করেছি আমি প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি যে মানুষ পরীর সাথে চিটিং করে, কিন্তু আজকের গল্পে আমি বুঝতে পারলাম যে একটা মানুষ পরীকে ভালোবেসে তার সর্বোচ্চ দিয়েও পরীকে বাঁচিয়ে রেখেছে। ভালোবাসা মুখর এক সুন্দর বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত রাজশাহীর ভাই ইব্রাহিমের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনুন এবং গল্প শেষে ইব্রাহিমকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন, আমার বাড়ি রাজশাহী। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা কাকি, রয়েছে আমার কাকাতো ভাই বোন। আর আমার পরিবারে আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম আমি। আমার কোনো ভাই বোন ছিল না। আমার বাবা পেশায় ছিলেন একজন ট্রাক ড্রাইভার। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা ট্রাকের ড্রাইভারি করে। রাজশাহী শহর থেকে বিভিন্ন জেলা শহরগুলোতে আমার বাবা ট্রাকে করে বিভিন্ন মালামাল পারাপার করতেন। আমাদের পরিবারে ছোটোবেলা থেকে তেমন কোনো অভাব অনটন ছিল না, বরং সুখে শান্তিতেই আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমার বয়স যখন প্রায় 3 বছর, তখন আমাদের জীবনে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়। এখানে অ্যাক্সিডেন্টটা হচ্ছে 3 বছর বয়সে হঠাৎ এক রাতের বেলায় আমার মায়ের কাছে নাকি খবর আসে আমার বাবা ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে। আমার বাবা ঢাকার অভিমুখে খুলনার কোনো একটা জায়গায় ট্রাক অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্টের খবর শোনা মাত্র আমার আম্মা তখন পাগলের মতো হয়ে যায় এবং আব্বার খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারে আমার আব্বা ওখানে বেওয়ারিশ লাশ হিসেবে পড়ে আছে। হসপিটালের বেওয়ারিশ লাশ থেকে আমার আব্বাকে তখন বাড়িতে আনা হয়। আমার আব্বার দাফন কাফন সম্পূর্ণ করা হয়। আব্বুর মৃত্যুর পরে আম্মু সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। আমার মা দেখতে অত্র এলাকার বাকি মহিলাগুলোর চেয়েও অনেক বেশি সুন্দরী ছিল। আমার মায়ের মুখের গঠন, ফেস কাটিং, এবং আমার মা যথেষ্ট ফর্সা লম্বা সুন্দরী একজন মহিলা ছিলেন। আমার বাবা যখন মরে যায় তখন আমার নানা নানি আমার মাকে আমাদের পরিবার থেকে নিয়ে যেতে চেয়েছিল আমাদের পরিবার থেকে নিয়ে, মানে এখান থেকে নিয়ে গিয়ে আমার মাকে যে কোনো একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারবে। তখন আমার মায়ের অনেক বয়স ছিল। তো ওই মুহূর্তটাতে আমার দাদা দাদি আমাকে অসম্ভব রকমের ভালোবাসতো। আমার যে কাকা আছে, কাকাতো ভাই বোন আছে, তাদের থেকেও আমার বাবা আমাকে, আমার দাদা দাদি আমাকে আরও বেশি ভালোবাসতো। আমাকে ছাড়া তারা কোনো কিছুই বুঝতো না, আমাকে ছাড়া একটা চোখের পলক ফেলতো না। তো ওই মুহূর্তে আমার মা যখন চলে যাবে তখন তো আমার মা আমাকে সাথে করে নিয়ে যাবে। আমার মা তো আর আমাকে এই পরিবারে রেখে যাবে না, আমাকে সাথে করে নিয়ে যাবে। যখন আমার মা সিদ্ধান্ত নিল আমার মা এই পরিবার থেকে চলে যাবে এবং আমাকে সাথে করে নিয়ে যাবে, তখন দাদা দাদি আমাদেরকে এই পরিবারে রাখার জন্য উঠে পড়ে লাগলো। আমার মাকে বোঝাচ্ছে যে তোমার তো বিয়ে হয়েছে, তোমার তো ছেলে হয়েছে এবং তোমার সন্তানকে নিয়ে তুমি আস্তে আস্তে এই পরিবারে থাকো, তুমি এখন হঠাৎ করে মানে এটা করো না, ওইটা করো না, অনেকভাবে হচ্ছে আমার মানে ইয়েকে বোঝাচ্ছিল, আমার মাকে বোঝাচ্ছিল। কিন্তু আমার মা যদিও থাকতে রাজি হয়, কিন্তু আমার নানা নানি দেয় না। আমার নানা নানি বলে যে আমার মেয়ের এখনও সামনে অধুর ভবিষ্যৎ পড়ে আছে, একটা মাত্র নাতি হয়েছে আমার, ওই নাতির মুখের দিকে তাকিয়ে আমি আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না, আমি আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না, আমি আমার মেয়েকে অন্যত্রে বিয়ে দিব। এই বলে আমাকে সহ আমার মা এই পরিবার থেকে নিয়ে যাওয়ার জন্য একদম কঠিনভাবে চেষ্টা করে। ওই মুহূর্তে আমার আমার দাদা ভাই আমার নানারে এমন একটা প্রস্তাব দেয় যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমার দাদা ভাই তখন আমার নানা ভাইকে বলে, আমার তো 2টা ছেলে, একটা ছেলে যেহেতু মারা গেছে, আমার ছোট আরেকটা ছেলে আছে, যদিও আমার ছোট ছেলেটা বিয়ে করেছে, তার ছেলে মেয়ে আছে, সে জায়গা থেকে হলেও আমি আমার ছোট ছেলেকে বুঝিয়ে শুনিয়ে আপনার মেয়েকে আমার ছোট ছেলেকে বিয়ে করাবো।
সেই মুহূর্তে আমার নানা ভাই বললো, এটা আপনি কি বলেন? ওনার সংসার আছে, ওনার বউ আছে এবং ওনার বাচ্চা কাচ্চা আছে, এই অবস্থার মধ্যে ওনার ঘরে আমার মেয়েরে আমি কেন দিব? আর উনিও বা আমার মেয়েরে কেন বিয়ে করবে? আমার দাদাভাই তখন বলে, যদি আমার ছোট ছেলে রাজি হয় তাহলে আপনার মেয়েরে আমার ঘরের ছেলের বউ হিসাবে পাঠাতে আপনার কোনো সমস্যা নাই তো? আমার নানাভাই তখন বলে, আমার নানাভাইও চিন্তা করতেছে আমার মাকে নিলে পরে আমাকে তো আর ওই পরিবারে রাখতে পারবে না, আমার মাকে যেখানে নতুন করে বিয়ে দিবে সেখানে তো আর আমাকে মেনে নিবে না, তো আমি তো পুরো অসহায় হয়ে যাব, আমাকে তো পুনরায় আবারও আমার দাদা দাদির কাছে আসতে হবে। তো ওই পর্যায়ে আমার নানাভাই তখন আমার দাদারে বলল যে ঠিক আছে, আপনার কথা আমি মানলাম, কিন্তু আমার একটা ছোট্ট শর্ত আছে। শর্ত হচ্ছে এইটা যে আপনার ছোট ছেলে যে আমার মেয়েরে বিয়ে করবে সেখানে আপনার ছোট ছেলের বর্তমান যে বউ আছে, আমি ওই বউর সাথে একটু পার্সোনালি 5-10 মিনিট কথা বলতে চাই, আমাকে আগে আপনি আপনার ছোট বউয়ের সাথে কথা বলাই দেন। এইটা বললে পরে আমার দাদাভাই তখন আমার নানার কথায় রাজি হয় এবং রাজি হলে পরে আমার কাকিকে তখন আমার নানাভাইয়ের সাথে কথা বলাই দেয়। এক ঘরে একটা রুমে আমার নানাভাই তখন অনেকক্ষণ আমার কাকির সাথে কথাবার্তা বলে এবং বেশ খানিকটা কথাবার্তা বলার পরে আমার আমার নানা এবং আমার কাকি দুজনে হাসতে হাসতে রুম থেকে বের হয়। এক পর্যায়ে আমার নানা তখন রাজি হয়ে গেল এবং নানাভাই রাজি হলো পরে আমার মায়ের সাথে আমার কাকার বিয়ে হলো। যাই হোক, খুব সুন্দর করে পারিবারিকভাবে বিয়ের উদযাপন হয় এবং বিয়ে হয়। বিয়ে হবার পরে খানিকটা মাস, 2-3 মাস মোটামুটি ভালোই গেল এবং 2-3 মাস পরে আস্তে আস্তে শুরু হলো গণ্ডগোল। এবং এটা সেই গণ্ডগোল নয়, এক মহা গণ্ডগোল। কোনোভাবেই আমার মাকে আমার কাকি মেনে নিতে পারতেছিল না, আমার কাকি কোনোভাবেই আমার মাকে মানতেছিল না, আমার মায়ের কোনো কথা শুনতেছে না এবং প্রতিনিয়ত আমার কাকাকে নিয়ে আমার কাকি ঝগড়াঝাটি করে। এক পর্যায়ে আমার মা আমার কাকিরে বলে, তুমিই তো আমার বাবার সাথে কথা বলছিলা, আমার বাবার সাথে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক করে তুমিই তো আমাকে বললা যে তোমার স্বামীকে বিয়ে করার জন্য, এখন তাহলে এরকম করতেছো কেন? আমার কাকি তখন আমার মাকে বলে, সে সময় যদি আমি এটা রাজি না হইতাম তাহলে আমাকেই পরিবার থেকে বের করে দিত, আমাকে তালাক দিয়ে হলেও আপনাকে বিয়ে করত, যার জন্য আমি রাজি হয়েছি। কিন্তু আমি আপনাকে এখন অনুরোধ করে বলি, আপনার ছেলে আমার কাছে থাকুক, আমি আপনার ছেলেকে বড় করব, আপনার ছেলের খোঁজখবর আমি নিব, আপনার ছেলেকে আমি মানুষ করব, আপনি এই পরিবার থেকে চলে যান। যেহেতু আপনি মাশাআল্লাহ দেখতে শুনতে ভালো, তাহলে কোথাও না কোথাও ভালো জায়গায় আপনার বিয়ে হয়ে যাবে। আপনি আমার স্বামীর ভাগ বসায়েন না, আমার সংসারের ভাগ বসায়েন না। আমি আপনার কাছে অনুরোধ করে বলি, আপনি অন্যত্রে চলে যান, অন্য কোথাও আপনি বিয়ে বসেন। কিন্তু আমার মা বলে, ঠিক আছে আমি চলে যাব, কিন্তু আমার ছেলে ইব্রাহিমকে আমি সাথে করে নিব। আমার কাকি ইব্রাহিম আমাকে দিতে রাজি হলেও আমার নানা নানি কোনোভাবেই আমাকে ছাড়বে না। এই পরিবারের মধ্যে আমার মা 2টা বৎসরের মতো থাকে। এই 2 বৎসরে মনে হয় না 2 দিনও আমার ওই কাকা আমার মায়ের সাথে থেকেছে। প্রতি রাতে আমি আর আমার মা একসাথেই ঘুমাতাম। আমার কাকি আমাদেরকে কোনো খাবার দাবার দিত না, আমরা খাবার পেতাম না, প্রচণ্ড অভাব অনটনে আমার শৈশবের দিনগুলো কাটে। আমার বয়স যখন প্রায় 6 বৎসরের কাছাকাছি, ওই মুহূর্তে আমার মা আর মেনে নিতে পারতেছিল না। 6 বৎসর বয়সে আমার এক কাকির দুঃসম্পর্কের এক ভাই তখন আমাদের বাড়িতে থাকতে শুরু করে। আমার ওই কাকির দুঃসম্পর্কের ভাই তখন আমার মায়ের দিকে খারাপ নজর দেয় এবং আমার মায়ের ইজ্জত নেওয়ার চেষ্টা করে। সর্বোপরি নিজের ইজ্জত বাঁচানোর জন্য আমার মা তখন এই পরিবার থেকে বেরিয়ে যায় এবং পরিবার থেকে বেরিয়ে এমন একটা জায়গায় আমার মা আশ্রয় নেয়, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিশাল একটা বটগাছ ছিল এবং মেইন রোডের পাশে ওই বটগাছের নিচে আমার মা তখন গোপনে একটা ঘর বানায় যাতে আশেপাশের মানুষ না জানে। এটা এরকম একটা জায়গা যে এটা হচ্ছে ঢাকা রাজশাহী হাইওয়ে রোড এবং হাইওয়ে রোডের পাশে একটা বটগাছের নিচে আপনার ট্যানেলের মতো করে আমার মা ওখানে একটা ছোট্ট ঘর বানায়। তো জাস্ট ওইখানে আমার মা রাত্রে 8টা-9টা বাজে, আশেপাশে যখন কাউকে দেখে না, গোপনে ওই বটগাছের নিচে গিয়ে আমার মা থাকতে শুরু করে এবং দিনের বেলায় মা আমাকে নিয়ে বেরিয়ে যায়, বোরকা পরে বেরিয়ে যায়। আমার মা ভিক্ষাও করে, আবার মাঝে মাঝে এদিক সেদিক থেকে টুকিটাকি কাজ পাইলে কাজও করে। ওই পেশার সাথে আমার আম্মা তখন জড়িয়ে পড়ে। এরকম করতে করতে একটা পর্যায়ে হলো কি, বৃষ্টি শুরু হলো বললো কি, প্রায় 2 থেকে 3 দিনের মতো বৃষ্টি আর কমে না। 2-3 দিন ধরে বৃষ্টি এমনভাবে পড়তেছে যে আমরা যে ঘরের মধ্যে থাকতেছি আমাদের ওই ঘরেও পানি উঠে গেছে। ওই আপনার বট গাছের নিচেও পানি জমে গেছে এবং আমাদের ঘরে কোনো খাবার নাই, আমরা খেতে পারি না। এত পরিমাণের অভাব, বৃষ্টির কারণে ঘর থেকে বের হওয়া যায় না। প্রায় 2 দিন কেটে গেল আমরা পুরো অনাহারে। 2 দিন পরে খিদার জ্বালায় আমি রাত্রে কান্না করতেছি।
রাত্রে কান্না করতেছি, প্রচণ্ড রকম কান্না করতেছি। এমতো অবস্থায় আমার আম্মা তখন বের হয়েছে গভীর রাতে খাবারের উদ্দেশ্যে। আমি তখন বললাম যে তুমি এত রাতের বেলায় বের হয়ে খাবার কোথায় পাবা, তুমি দিনে যাও নাই কেন? মা বলে বৃষ্টি কমবে বলে তো সারাটা দিন কাটিয়ে দিলাম, কিন্তু বৃষ্টি তো আর কমলো না। এখন দেখি কোথাও দুমুঠো খাবার পাওয়া যায় কি না। এই কথা বলে পর আমার আম্মা তখন খাবারের জন্য যখন ঘর থেকে বের হয়, আমি ওই ঘরের ভিতরে মানে বট গাছের নিচে ওই খোরলের মধ্যে তখন বসে থাকি। খানিকটা বাদ পরে প্রায় 15-20 মিনিট পরে হঠাৎ করে আমার মা এক খাবার নিয়ে আসে, এবং খাবারের থালিটা এত বড়, এবং এইটার মধ্যে বিভিন্ন ধরনের ফল ফ্রুট খাবার, এরপরে আপনার বিরিয়ানি, এটা সেটা অনেক ধরনের খাবার। এবং এতগুলো খাবার একসাথে দেখার পরে আমি অবাক হয়ে মারে জিজ্ঞেস করলাম, ও মা, তুমি এত খাবার কই পাইলা? এত খাবার হঠাৎ করে তোমারে কে দিল? আমার আম্মা বলে, কথা কইস না, আগে খাইয়া নে। পরে আমি পেট ভরে খাই নেওয়ার পরে আমি বললাম, মা কে দিছে? আমার আম্মা তখন কিছু বলে না, মা শুধু আল্লাহ আল্লাহ করে মানে দোয়া পড়তেছে। রাতের বেলায় ঘুমিয়ে গেলাম। এরপরের দিনও বৃষ্টি, এরপর আমার আম্মা বৃষ্টির মধ্যে বের হয়েছে, কাজ টাজ কী করছে জানি না। সন্ধ্যার দিকে আম্মা তখন ঘরে আসছে। মা আমাকে বলে দিছে দিনের বেলায় যাতে আমি কখনো ঘরে না ঢুকে, আমি বটগাছের আশেপাশে এখানে সেখানে, কারণ আমাদের ওই স্থানটা যাতে কেউ বুঝতে না পারে এখানে যে আমি আর মা থাকি। যদি কেউ জানতে পারে তাহলে হয়তো আমাদেরকে এখানে আমাদের ক্ষতি করবে। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, তাহলে আমার নানার বাড়ি কী ছিল? আসলে আমার নানা নানি দুজনেই মারা যায়। আমার নানা ভাই মারা যাওয়ার ঠিক 4 মাস পরে আমার নানিমণি মারা যায়। আমার 3টা মামা ছিল, আমার ওই 3টা মামা আমার মাকে আশ্রয় দেয় নাই। আমার ওই 3 মামা আমার মাকে বলেছিল, বাবা বেঁচে থাকতে বারবার বলছিল ওই পরিবার থেকে চলে তোকে বিয়ে দেবো, কিন্তু তুই সন্তানের মায়ায় আসলি না। এখন যেহেতু বাবা মা মরে গেছে, তুই আর আমাদের কাছে আসবি না। আমার মামারা, আমার মামিরা তখন আর আমার মাকে মেনে নেয় নেই। আমার মায়ের একমাত্র আশ্রয় ছিল তখন ঢাকা রাজশাহী হাইওয়ে রোডের পাশে বটগাছের নিচের ওই ছোট্ট ঘরতে। এরকম করে দিনটা কেটে গেল। দিনের বেলা আমার আম্মা খাবার দাবার দিল, রাতের বেলায় আমার আম্মা আর আমি শুয়ে আছি। আমি জানি না ঘড়ির সময় ওই সময় কখন হবে, তবে মধ্যরাতের প্রায় কাছাকাছি কেউ একজন এসে নারী কণ্ঠে আমার মাকে ডাকতেছে। 2টা ডাক দেওয়ার পরে মা আমারে বলে, তুই ঘরে একটু থাক, আমি আসতেছি। আমি বললাম, এত রাতের বেলায় তুমি কই যাইবা? আর আমাদের এই ঘরটা তো কেউ জানে না যে তুমি আর আমি এখানে থাকি, তাহলে তোমাকে ডাকতেছে কে? আমার মা বলে, তুই কথা বলিস না, তুই চুপচাপ থাক, মা যাবো আর আসবো। এই বলে আমার মা তখন বের হওয়ার পরে অনেক পরে আমার মা তখন আবারও ওই ঘরতের মধ্যে আসলো, এবং আসার পরে দেখলাম আবারও হাতে করে অনেকগুলো খাবার নিয়ে আসছে। ওই দিনে খাবারগুলো আমি তখন খাইলাম। খাওয়ার পরে মারে জিজ্ঞেস করলাম যে, মা, এই খাবারগুলো তুমি কোত্থেকে পাও? এই খাবারগুলো তোমাকে কে দেয়? তুমি কোত্থেকে এই খাবারগুলো আনো? আমার মা বলে, যেই দেয় এটা তোর তো জানার দরকার নাই, তুই খা। এমন করে 1 দিন 2 দিন 3 দিন প্রায় প্রতি রাতেই একটা মানুষ আসে, একটা নারী আসে, আমার মাকে ডাকে, কিন্তু আমার মা খাবার দেয়। মা যাইলে আমার মাকে খাবার দেয়। এভাবে একটা দিন আমি আমার মাকে বললাম যে, মা, আমাদেরকে কে খাবার দেয়? আমি একটু মানুষটাকে দেখতে চাই। মা বলে, এটা তোর আন্টি। আমি বললাম, আন্টির নাম কি? আমার মা বলে, বসরি। আমি বললাম, বসরি আবার মানুষের নাম হয়? আমার মা বলে, হ্যাঁ, ওনার নাম বসরি, তুই দেখবি? আমি বললাম, হ্যাঁ দেখবো। মা বলে, ভয় পাবি না তো? আমি বললাম, না, ভয় পাবো কেন? আমার মা বলে, ঠিক আছে, তাহলে তোর আজকে রাতে দেখাবো। এই দিনে রাতের বেলায় ওই রাতে আমার মা তখন যখন আমার মাকে ডাকে, আমার মা ঘরে বাইরে যায়, এবং বাইরে যাওয়ার পরে একটা মহিলাকে নিয়ে আমাদের ওই মানে আমরা যে জায়গাটার মধ্যে থাকি একটা গর্তের মতো ওখানে আসে। ভাই, আমি বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না, আমার মা যখন ওই মহিলাকে নিয়ে আমাদের গর্তের মধ্যে ঢুকে, আমার মনে হলো যেন পুরোটা গর্তের মধ্যে এত দারুণ সুগন্ধ আমি পাচ্ছি, এইরকম ঘ্রাণ আমি আমার জীবনে পাই নাই। ওনাকে দেখা মাত্রই আমার মা বলে, সালাম দাও। এরকম মানুষ আমি জীবনেও দেখি নাই, এত সুন্দর, এত ফর্সা। আমি মনে করতাম দুনিয়াতে সবচেয়ে বেশি সুন্দরী হচ্ছে আমার মা, আমার মায়ের চেয়েও সুন্দর আর কেউ হতে পারে না। কিন্তু এই মহিলাটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার কাছে মনে হলো এই মহিলাটা দেখতে আমার মায়ের থেকেও আরও বেশি সুন্দর। আমি অপলক দৃষ্টিতে ওনার মুখের দিকে তাকিয়ে আছি, এভাবে তাকিয়ে আছি। আমার মা তখন আমাকে বলে, ইব্রাহিম, সালাম দাও। আমি তখন সুন্দর করে সালাম দিলাম। আমার ওই বসরি আন্টি তখন সালামের উত্তর নিয়ে আমাকে বলে, তুমি খাবার খেয়েছো? খুব সুন্দর করে বলে। আমি বললাম, হ্যাঁ, খেয়েছি। এরকম করে মাঝে মাঝে ওই আন্টি গভীর রাত আমাদের ঘরে আসতো, আমার আম্মুর সাথে কথা বলতো, এবং আমাদের সাথে অনেকক্ষণ গল্প গুজব করে আন্টি আবারও চলে যেত।
এক পর্যায়ে আমার আম্মা ঘরের বাইরে যাওয়া বন্ধ করে দেয়। দিনের বেলায় যে আমার আম্মা ঘরের বাইরে যেত, কাজ করতো, ভিক্ষা করতো, কাজের সন্ধান করতো, এক পর্যায়ে আমার আম্মা আর ঘরের বাইরে যায় না। ওই বস্রি আন্টি রাতের বেলায় আমাদের জন্য খাবার নিয়ে আসে, আমাদের জন্য ফল ফ্রুট নিয়ে আসে, আমাদের জন্য জামা কাপড় নিয়ে আসে, এবং এসব পরেই এসব খেয়ে আমরা তখন দিন পার করতেছিলাম। গভীর রাতে এখানে একটা পুকুর আছে ওই রাস্তার পাশেই, ওই পুকুরের মধ্যে আমি আর মা গোসল করি। আমরা সারা রাত জেগে থাকি। আন্টি আসে, আমাদের সাথে গল্প গুজব করে, কথাবার্তা বলে, এবং আমরা রাতের বেলায় ঘুমাই। রাতের বেলায় আন্টির সাথে জেগে থাকি, দিনের বেলায় ঘুমাই। এরকম করে একদিন, 2 দিন, 3 দিন করে সময়গুলো পাস হতেছে, এবং আমিও মোটামুটি প্রায় অনেকটাই বড় হচ্ছি। এরকম করতে করতে একটা সময় আন্টি প্রতিনিয়ত আসাটা বন্ধ করে দেয়। আগে যেরকম সবসময় আসতো, এখন আর সবসময় আসে না। মাসে মাঝে মাঝে 3 দিন, 4 দিন, 5 দিন পরে এরকম করে আসে। আর ওই সময়টাতে কিন্তু আমরা আমাদের ঘরটা পরিবর্তন করে ফেলি। আগে আমরা যেখানে থাকতাম ওইখানে আমি থাকি না, ওইখানটা পরিবর্তন করে আমরা তখন নতুন আরেকটা ঘর নিই। এবং ওই ঘরটা ভাড়া একটা ঘর নেই। ওই ভাড়া ঘরে থাকতেছিলাম। আমার আম্মা তখন তরকারি বিক্রি করতো, রাস্তার পাশেই হচ্ছে তরকারি বিক্রি করতো। ওই তরকারি বিক্রি করতাম আর ভাড়া বাসায় থাকতাম। মাঝে মাঝে রাতের বেলায় ওই বস্রি আন্টি আমাদের বাসায় আসতো, আমার আম্মুর সাথে গল্প গুজব করতো, আমাদের সাথে কথাবার্তা বলতো, এবং একটা পর্যায়ে উনি চলে যেত। এরকম করে 1 দিন, 2 দিন, 3 দিন করে সময়গুলো সামনের দিকে যাচ্ছে, আর আমি আস্তে আস্তে করে বড় হচ্ছি। একটা পর্যায়ে মোটামুটি প্রায় আমি অনেকটাই বড় হয়ে যাই, এবং অনেকটা বড় হয়ে যাওয়ার পরেও ওই বস্রি আন্টি তখনও মাঝে মাঝে আমাদের কাছে আসতো। তো একটা সময় কিন্তু আমি এটা জেনে যাই যে উনি আসলে কোনো মানুষ নয়, উনি একটা পরী বা জিন জাতীয় উনি, আমি এটা জানতাম। কিন্তু আমার মাঝে কোনো ভয় কাজ করতো না। এই কারণে যে উনি তো অলওয়েজ আমাদের কাছে আসতো, আমাদের সাথে গল্প করতো, আমাদের সাথে কথাবার্তা বলতো, সবসময় তাকে দেখতাম। সুতরাং সবসময় তাকে দেখতে দেখতে নিজের মাঝে যে একটা ভয় ছিল, ওই ভয়টা তখন কেটে গেল। তখন আর ভয় লাগে না। আন্টি আসে, আন্টি কথাবার্তা বলে, আন্টির সাথে দেখা হয়, মানে নিজের ভিতর যে একটা ভয় লাগা, ওই ভয়টা তখন পরিপূর্ণভাবে কেটে গেল। আমি আর ভয় পাই না। এরকমভাবে 1 দিন, 2 দিন, 3 দিন করে কাটতে কাটতে আমার বয়স তখন প্রায় 14 থেকে 15 বৎসরের কাছাকাছি। 14-15 বৎসরে তখন আমার মা অনেকটা অসুস্থ হয়ে যায়, অনেক বেশি অসুস্থ হয়ে যায়। আমার মা আগের মতো হাঁটাচলা করতে পারে না, আগের মতো দোকানদারি করতে পারে না। বেশিরভাগ সময় আমার মা তখন ঘরের মধ্যেই থাকে। মা যখন ঘরে থাকে, আমি তখন দোকানদারি করি। বাইরে আমি তখন হচ্ছে বিভিন্ন ধরনের সবজি বিক্রি করি, সবজি কিনে আনি এবং কিনে এনে সবজি বিক্রি করি। এই কাজটাই তখন আমি করতেছিলাম। মাঝে মাঝে রাতের বেলায় বস্রি আন্টি আসতো, আমাদের সাথে গল্পগুজব করতো, কথাবার্তা বলতো। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমার বয়স প্রায় 15 থেকে 16-এর কাছাকাছি, ঠিক সঠিক খেয়াল নাই, 15-16 হবে। ওই বয়সে আমার মা তখন মারা যায়। আমার বয়স যখন 15-16, তখনই আমার আম্মা মারা যায়। এবং রাতের বেলা আম্মা মারা গেলে পরে আমি ওই রাতে, মানে ওই সময় আমি খুব ক্লিয়ারভাবে বুঝতে পারি যে এইটা আসলে, মানে বস্রি আসলেই কোনো মানুষ নয়, তিনি একটা পরী বা জিন। কারণ আমার আম্মা মারা যাওয়ার পরে আমার মামা, মামি, আমার মামারা সবাই আসে। যদিও লাস্টের দিকে আমার মামা মামিরা আমাদের সাথে মোটামুটি ভালো হয়ে যায়। সবাই আসে আমার মায়ের লাশ নিয়ে যায় আমার নানু বাড়িতে, এবং নানু বাড়িতে নিলে পরে আমার নানা নানের কবরের পাশে আমার মাকে দাফন করা হয়। সেখানে বস্রি আন্টি আসে, এবং বস্রি আন্টি অনেকটা কান্নাকাটি করে আমার মায়ের লাশের পাশে বসে থাকে। এবং আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে বস্রি আন্টিকে কেউ দেখতে পায় না, মানে ওনাকে কেউ দেখতে পায় না, কিন্তু ওনাকে শুধুমাত্র আমি দেখতে পাই। উনি আমাকে দেখতে পায়, আমি ওনাকে দেখতে পাই। কিন্তু এছাড়া আমার আশেপাশের অনেক আন্টিরাই আছে, অনেক মামিরা আছে, খালারা আছে, নানার বাড়ির অনেক লোকজন আছে, বাট এই বস্রি আন্টিকে কেউ দেখতে পায় না। এবং উনি আমাকে এটা বলে যে ওনাকে কেউ দেখতে পাবেও না। তখন পরিপূর্ণভাবে আমি শিওর হই যে উনি একটা পরী। তা আম্মা মারা যাওয়ার পর আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়ি। আমি কান্নাকাটি করি, খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, কেমন জানি মানসিকভাবে এতটা দুর্বল হয়ে পড়ে যা আপনাকে বলে বোঝাতে পারবো না। ওই মুহূর্ত পর্যন্ত বস্রি আন্টি আমাকে সাপোর্ট দিয়ে যায়, আমার কাছে আসে, আমাকে বুঝায়, এবং কান্নাকাটি না করার জন্য বলে। এবং এরকম করে বলে, পৃথিবীর সব মানুষ তো একদিন চলে যায়, সবাইকে একদিন মরতে হয়। তোমার মা মরে গেছে, এতে তুমি কষ্ট পেও না, আমি তো আছি, আমিই তোমার মা। আমি তখন বস্রি আন্টিকে মা বলে ডাকতাম। উনি আমাকে যথেষ্ট পরিমাণের সাপোর্ট করতো, অনেক ভালোবাসতো, যে ভালোবাসার বর্ণনা আমি আপনাকে দিয়ে শেষ করতে পারবো না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন সময়গুলো কাটতে কাটতে আমার বয়স তখন প্রায় 19 বৎসরের কাছাকাছি হলো। আমার বয়স যখন 19 হলো, তখন আমার কাকা করে কি আমার ওই দাদার যে সম্পত্তি ছিল, আমার দাদা দাদি মারা যাবার পরে আমার দাদার বিশাল সয় সম্পত্তি ছিল, এগুলো আস্তে আস্তে করে আমার কাকা তখন বিক্রি করে দেয়। কাকা যখন 1 দিন, 2 দিন, 3 দিন করে এইভাবে সম্পদগুলো বিক্রি করে, আমার ওই বস্রি আন্টি তখন আমাকে বললো যে ইব্রাহিম, একটা কাজ করো,
তুমি এখানে ব্যবসা বাণিজ্যগুলো বাদ দিয়া তোমার বাবার ভিটাতে যাও, তুমি তোমার বাবার ভিটায় ঘর উঠাও, ওই ভিটায় তুমি থাকো। এই কথা আমাকে বললো। বস্তি আন্টি যখন আমাকে এটা বললো, বলার পরে আমি তখন আমার বাবার ভিটায় ঘর উঠানোর জন্য, বাবার ভিটে এমনি আমি যাইতাম, মাঝে মাঝে যাইতাম। কাকা আমার সাথে কথা বলতো না, কেউ আমার সাথে কথা বলতো না, আমি মাঝে মাঝে যাইতাম। এবং গেলে পরে একটা সময় আমি সেই এলাকার মেম্বারের সাথে কথা বলি, এবং মেম্বারের সাথে কথাবার্তা বলার পরে মেম্বার তখন আমাকে ঘর উঠানোর অনুমতি দিল। যেহেতু আমি এই পরিবারেরই সন্তান, ওই পরিবারের সন্তান, আমি তখন ঘর উঠানোর জন্য ওখানে প্রস্তুতি নিলাম যে আমি ঘর উঠাবো। তো এখন আমার কাকা, মানে কাকা বলতে তিনি তো আমার সৎ বাবা হয়, আমি ওনাকে তখনও কাকাই ডাকতাম, অবশ্যই বাবা কখনোই ডাকি নাই। উনি আমাকে বলে একটা জায়গা দেখায় দিয়েছে, ওইখানে ঘর বানা, মানে একদম বাড়ির কর্নারে বিলের মধ্যে একটা জায়গা, ওইখানে আমাকে ঘর বানাইতে বলে। আমি তখন বস্তি আন্টিকে বলি, আমাকে তো কাকা এখানে ঘর বানাইতে বলে। আন্টি আমাকে বলে, তোমার বাবা যেখানে বলে তুমি সেখানেই ঘর বানাও। বাবার কথা মতো আমি তখন একদম কর্নারের মধ্যে, একদম মানে বাড়ির একদম কোণার মধ্যে আমি তখন একটা ঘর বানাই, এবং ঘরের কাজটা খুব কম সময়ের ভিতরে সম্পূর্ণ করে ঘরটা হয়ে যায়। এবং ঘরটা হয়ে গেলে পরে আমি তখন ওই ঘরের মধ্যে থাকি। বস্তি আন্টি আমাকে বারবার বলে, তোমার সাথে যে আমার দেখা হয়, তোমার সাথে আমার কথা হয়, বা আমি যে তোমাকে হেল্প করি, আমি যে তোমার সাথে আছি, এইটা কিন্তু তুমি কাউকেই বলবা না, না তোমার কাকা কাকি বা কাউকেই বলার দরকার নাই। আমি তখন বললাম যে ঠিক আছে আন্টি, এটা আমি কাউকেই বলবো না। তা আমি আর কাউকে এই বিষয়টা বলি না, এবং কাউকে এই বিষয়টা না বলার পরে উনি তখন আমার সাথে আছে, আমার সাথে ঘুরে ফিরে আমার সাথে দেখা করে। এবং আমার কাকাও, আমি ওখানে ঘর বানিয়ে রাখতেছি, একদিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতে কাটতে একদিন বস্তি আন্টি আমাকে বলতেছে, ইব্রাহিম তোমার কাকা কিন্তু তোমাকে মেরে ফেলবে, তোমার কাকা তোমাকে মেরে ফেলার জন্য বিভিন্ন লোকদের সাথে কথাবার্তা বলতেছে, পরামর্শ করতেছে, তোমাকে মেরে ফেলবে। আমি তখন বললাম, কি বলেন, আমারে মেরে ফেলবে? বলে হ্যাঁ, তোমারে মেরে ফেলবে, তুমি একটু সাবধানে থাকো। এবং এরকম করে একদিন রাতের বেলা আমার যতটুকু মনে আছে, আমি শুয়ে আছি, আমি ঘরের মধ্যে শুয়ে আছি, এবং শুয়ে থাকা অবস্থায় আমাদের মানে পার্শ্ববর্তী গ্রামের হারুন মুন্সি বলে একজন লোক আছে, ওনার সবাই হারু বলে, উনি একটু গুন্ডা হারু নামে পরিচিত। উনি বিভিন্ন দরবার কারবার করে এবং একটু খারাপ টাইপের লোক। এবং ওই লোকটা তখন আমাদের ঘরের মানে দরজার ভিতরে অনেক রাতে তখন চিৎকার দিয়ে উঠছে, মানে খুব জোরে চিৎকার দিছে। এবং চিৎকার দেওয়ার পরে আমি তখন ঘর থেকে বেরিয়েছি, বেরিয়ে উনি ওখানে মানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, মানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকার পরে উনি এখানে এত রাতের বেলায় কেন আসলো এবং কেন অজ্ঞান হয়ে গেল, এটা না বুঝতে পারলাম না। ওনাকে তখন বাড়িতে নিয়ে যাওয়া হলো, এবং বাড়িতে নিয়ে যাওয়ার পরে পরের দিন আমি তখন জানতে পারি উনি নাকি আমার ঘরের দরজার সামনে এক মানে মহিলাকে বসে থাকতে দেখেছে, এবং খুবই বিকৃত চেহারার এক মহিলা উনি নাকি বসে থাকতে দেখে, এবং দেখে উনি ভয় পেয়ে যায়, ভয় পেয়ে চিৎকার দিয়ে উনি জ্ঞান হারিয়ে ফেলে। আমি যখন বস্তি আন্টির সাথে কথাবার্তা বলি, বস্তি আন্টি তখন আমাকে বলতেছে, তোমার ঘরের দরজায় আমি বসেছিলাম। আমি বললাম, এই লোকটা কেন আসছে? আন্টি আমাকে বলে, ও তোমাকে মেরে ফেলার জন্য আসছে। আমি বলে, আমাকে মেরে ফেলার জন্য? বলে হ্যাঁ, এই লোকটা তোমাকে মেরে ফেলার জন্য আসছে, তোমার কাকার কথায় তোমাকে মেরে ফেলবে, এই জন্য তোমাকে মেরে ফেলার জন্য আসছে। তো যাই হোক, আমার জায়গা থেকে আমি যতটুকু পারবো আমি তোমাকে সাহায্য সহযোগিতা করব, তারপরেও তুমি একটু সাবধানতা অবলম্বন করবা। এইভাবে আরও প্রায় সপ্তাহখানি কেটে গেল, এবং সপ্তাহখানি কেটে যাওয়ার পরে একইভাবে রাতের বেলায় আমি তখন করলাম কি, আমার ঘর থেকে মানে ঘরের পিছনে একটা বিলের মতো জায়গা আছে, ওই জায়গার মধ্যে বসে আছি। ওই জায়গার মধ্যে বসে আছি, বস্তি আন্টি কিন্তু না, আমি একাই বসে আছি রাতের বেলায়, চন্দ্রিমা রাতের বেলায় বসে আছি। একটা সময় আমার বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনলাম, মানে বাড়ির দিক থেকে চিৎকারের শব্দ, খুব জোরে চিৎকারের শব্দ শুনে আমি তখন দৌড়ে আসছি। আসার পরে দেখলাম কেউ নাই, কাউকে দেখতে পাই না। কাকা তখন চলে গেছে বাড়ির দিকে, মানে বাড়ির ভিতরে চলে গেছে। তো চিৎকার দিছে আমার কাকা, মানে আরও কয়েকজন ঘুম থেকে উঠছে, তারা বলে আমার কাকা নাকি চিৎকার দিছে। তাই কেন চিৎকার দিছে, কী কারণে কাকা চিৎকার দিল, ওইটা না বুঝতে পারলাম না। এরপরে রাতটা কেটে গেল, এবং সকালবেলা আমি দেখলাম আমার কাকা এক কবিরাজ নিয়ে আসছে, এবং এক কবিরাজ নিয়ে আসছে, সাদা দবদবে পাঞ্জাবি পরা, পায়ের টাকলু পর্যন্ত, মাথার চুলগুলো লম্বা, এবং কবিরাজ নিয়ে আসছে। কবিরাজ নিয়ে আসার পরে আমার কাকার বাড়ি, আমার বাড়ি, এই সমস্ত বাড়ি তখন বন্ধ করতেছে, মানে তাবিজ দিয়ে বন্ধ করতেছে। এবং কাকা মনে করতেছে যে আমাদের বাড়িতে কোনো জিনের আসর আছে, এই জন্য বাড়িটা বন্ধ করে দিচ্ছে। এরকম করে বাড়িটা বন্ধ করতেছে এমন করে আমি তখন কাকারে বারবার বলি যে বাড়ি বন্ধ করতেছেন কেন, কি হয়েছে? কাকা বলে, আমাদের বাড়িতে জিনের আসর আছে, জিনে আমাদের বাড়িতে উত্তাপ করে, এই জন্য উনি বাড়ি বন্ধ করতেছে। তা আমিও না কোনো কিছু বললাম না, উনি বাড়িঘর সব কিছু বন্ধ করলো। বন্ধ করার পরে প্রায় 2 দিন কেটে গেল, ওই আন্টি আর আমার কাছে আসে না, মানে বস্তি আন্টি আমার কাছে আসেও না, আমার সাথে কথাও বলে না। তো 2 দিন পরে আমি করলাম কি, আমাদের বাড়ির পিছনে, মানে আমাদের বাড়ির এরিয়ার বাইরে গেছে। এই 2 দিন কিন্তু আমি বাড়ির এরিয়ার বাইরে যাইতাম না।
বাড়ির মধ্যেই থাকতাম। ওই দিন বাড়ির বাইরে যাওয়ার পরে হঠাৎ বস্তি আন্টির সাথে আমার দেখা রাত্র প্রায় 7টা থেকে 7:30টার মধ্যে। উনি তখন আমাকে বলে, আমি তোমার কাছে যেতে পারতেছি না, তোমার বাড়ি বন্ধ করে দিয়েছে। বাড়ি এমনভাবে বন্ধ করছে কবিরাজ দ্বারা, আমি ওখানে যেতে পারি না, ওইখানে গেলে আমার গায়ে আগুন ধরে যায়, বাড়ির বিটার মধ্যে গেলে আমার গায়ে আগুন ধরে, আমি যেতে পারি না, আর তুমিও বাড়ির বাইরে আসতেছো না। আমি বললাম, আমি ভাবলাম আপনি তো মাঝে মাঝে 3-4 দিন বা সপ্তাহখানিক আসেন না, এভাবে মনে হয় আপনি আসবেন না, এই জন্য আমি আর চিন্তা করি নাই। উনি আমাকে বলে, ইব্রাহিম তোমাকে মেরে ফেলার সম্পূর্ণ প্ল্যানিং চলতেছে, তুমি ওই বাড়িতে আর যেও না, ওই বাড়িতে আর যেও না, ওই বাড়িতে গেলে তোমাকে মেরে ফেলবে। আমি তখন বললাম, আন্টি তাহলে আমি কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমার মামা মামিরাও আমার সাথে সম্পর্ক ভালো না, এবং কাকাও যদি আমাকে মেরে ফেলে তাহলে তো আমার আর কোথাও কোনো জায়গা রইল না, আমি কোথায় যাব? উনি তখন আমার দিকে তাকিয়ে থেকে বলে, ইব্রাহিম তোমার মা যখন মারা যায়, তোমার মা বারবার তোমাকে আমার কথা বলে যায়, বারবার তোমাকে আমার কথা বলে, যাতে আমি তোমার দিকে দেখে রাখি, তোমার খেয়াল রাখি, এবং তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি কখনো একা ছেড়ে না যাই। বারবার তোমার মা এই কথাগুলো বলে, এবং তোমার মায়ের ওই কথাগুলো আমার বুকের ভিতরে দাগ কেটে যাচ্ছে। আমার তোমার জন্য কোনো কিছু করতে ইচ্ছে করতেছে। আচ্ছা ইব্রাহিম, তুমি কি আমার সাথে যাবা? এমন করেই বলে। উনি যে আমার সাথে কথা বলে, রাস্তার পাশে দাঁড়ায় কথা বলতেছে আমি ওনার সাথে, কিন্তু রাস্তা দিয়ে অনেক মানুষ হেঁটে যাচ্ছে। তখন তো ধরেন আপনার 7টা-8টার মতো বাজে, সন্ধ্যা রাত্রে, অনেকেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আসতেছে, বাট আমাদেরকে কেউ দেখতে পায় না, মানে আমারও দেখতে পায় না, আন্টিরাও দেখতে পায় না। তো এবার আন্টি আমারে বলে, তুমি কি আমার সাথে যাবা? আমি বললাম, আন্টি কোথায় যাব? উনি বলে, আমার এইখানে, আমরা যেখানে থাকি। আমি বললাম, আপনি যেখানে থাকেন ওইখানে কি আমি থাকতে পারবো? উনি বলে, ওখানে মানুষ থাকতে পারে না, তবে আমি তুমি থাকার মতো একটা জায়গার ব্যবস্থা করব যদি তুমি যাও। আমি বললাম, আন্টি আমি চলে যাব। আমারও না কেমন জানি বুকটা অনেক ভার হয়ে আসতেছিল। আমার কাছে এই পৃথিবীটা নরকের মতো লাগতেছে, মানে পৃথিবীতে ভালো লাগতেছে না। আমার মনে হয় যে আমি যদি এখান থেকে চলে যেতে পারি তাহলেই হয়তো বাঁচি, কারণ এই দুনিয়াতে আমার তো আর আপন বলতে কেউ রইল না। মাও মরে গেল, বাবাও মরে গেল, দাদা দাদি নানা নানি যারা আমাকে ভালোবাসতো তারা প্রত্যেকেই তো আমাকে ছেড়ে চলে গেল। এই দুনিয়াতে তো আমি, আমার ছাড়া আমার আর কেউ নেই। তখন আমি বললাম যে আমি চলে যাব, আপনি আমাকে যেখানে যাইতে বলেন বা যেখানে নিয়ে যান আমি সেখানে চলে যাব, আমি এখানে থাকবো না। এবং উনি বলে, তাহলে চলো। এই কথাটাই আমাকে বলে। আমি বললাম যে আমি যে যাব, আমার ঘর থেকে কোনো কিছু আনতে হবে না? উনি বলে, না তোমার কোনো কিছু ঘর থেকে আনতে হবে না, আমি তোমাকে আজকেই নিয়ে যাব। এই কথা বলে ওনার সাথে হাঁটতে 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 আমাদের বাড়ির পাশে একটা বিল আছে, উনি অনেক বড় একটা বিল, ওই বিলের ধারে আমাকে নিয়ে যায়। ওইখানে বসে আমরা দুজনে কথা বলতেছি। আন্টি আমার পাশে বসে আছে, আমি ওনার পাশে বসে আসি, কথা বলতেছি। কথা বলতে 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 আকাশে বড় একটা চাঁদ উঠেছে, খুব সুন্দর লাগতেছিল। ওই মুহূর্তে উনি আমাকে বলে, ইব্রাহিম তাহলে এখন চলো, এই মুহূর্তে আমি তোমাকে নিতে পারবো, তোমাকে নিয়ে যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত নিতে পারতাম না, রাস্তা খোলে নাই, বাট এখন রাস্তা খুলছে, চলো আমি তোমাকে নিয়ে যাব। এবং আমি বললাম যে আন্টি কীভাবে যাব, মানে কীভাবে যাওয়া যায়? উনি বলে, আমিই তোমাকে নিয়ে যাব, তুমি আমার কাছে আসো। এইটা বলার পরে আমি জানি অনেকের কাছে এগুলো কাল্পনিক মনে হবে, কিন্তু আমার কাছে যেটা ঘটেছে সেটার সাক্ষী আমি নিজেই। উনি তখন আমার চোখের মধ্যে হাত দিল, চোখের মধ্যে হাত দিয়ে ওনার কাঁধের উপরে আমার মাথাটা রাখলো, শুধু ওনার কাঁধের উপরে আমার মাথাটা রাখলো আর চোখটা বন্ধ করালো। আমাকে বললো চোখটা খুইল না, আমিও চোখটা খুললাম না, ওনার কাঁধের উপরে মাথা রাখলাম। তখন আমার কাছে মনে হলো যে আমার শরীরটা বাতাসে ছিঁড়ে যাচ্ছে, মানে বাতাসে আমার শরীরের কাপড়গুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছে, এরকম প্রচণ্ড বাতাস। এবং এই বাতাসের মাঝেই একটা পর্যায়ে উনি আমারে বলল, চোখ খোলো। আমি তখন চোখ খুললাম। চোখ খোলার পরে ওই জায়গাটায় আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, আমার নিঃশ্বাসটা বারবার আটকে যাচ্ছে, মনে হয় যেন আমার মুখের মধ্যে কেউ একজন ধরে রেখেছে, আমি ক্লিয়ার করে নিঃশ্বাস নিতে পারি না। আমি তখন বললাম, আন্টি আমি তো নিঃশ্বাস নিতে পারি না। উনি তখন কী করলো, এরকম হাত দিয়ে আমার মুখের মধ্যে যখন দেয়, মানে মুখের মধ্যে ধরে, আমি তখন নিঃশ্বাস নিতে পারি, আবার হাত সরাই ফেললে নিঃশ্বাস নিতে পারি না। তো আমি ওই খানিকটা সময়, প্রায় 2-3 মিনিটের মতো যেটা দেখলাম, যে আমরা নিচ থেকে যে একটা আকাশ দেখি, আপ দেখি, আকাশের যে আপগুলো আছে, যে আপগুলো উড়ে উড়ে যায়, মাটি থেকে যে আকাশের আপগুলো দেখা যায়, আমার কাছে মনে হলো যে আমি ওই আবির উপরে বসে আছি। আপনারা যারা বিমান জার্নি করেছেন, যারা বিমানে চলাফেরা করেছেন, আপনারা বিমান থেকে নিচের দিকে তাকালে যেরকম একটা আকাশে একটা আবের আবরণ দেখা যায়, আমার কাছে মনে হলো যে ওই আবের একটা আবরণের মধ্যে আমি বসে আছি। চারদিকে শুধু সাদা ধোঁয়া আর ধোঁয়া, কোনো মানুষ নাই, কিছু নাই, একেবারে নিশ্চুপ নীরব একটা জায়গা। উনি তখন আমার মুখে আবার হাত দিয়ে আমার চোখটা বন্ধ করাইলো, করিয়ে আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল, এবং এই ঘরটা এইরকম একটা ঘর যে এই ঘরের একটা মাত্র জানালা, এবং এই জানালা দিয়ে যদি আমি বাইরের দিকে তাকাই, জানালাটা গ্লাস করা, মানে গ্লাসের মতো সিস্টেম, জানালা দিয়ে যদি আমি বাইরের দিকে তাকাই তাহলে আমি দেখতে পাই শুধু আকাশ,
আমি শুধু আকাশ দেখতে পাই, আকাশের আভ দেখতে পাই, কোনো গাছপালা দেখতে পাই না, কোনো মানুষ দেখতে পাই না, কোনো মানুষের বসতিও দেখতে পাই না। উনি আমাকে বললে যে ইব্রাহিম, তুমি এই রুমের মধ্যে থাকবা, এখানে তুমি থাকবা, এখানে তুমি খাবা, এখানেই তুমি ঘুমাবা, এবং তোমার যত যা কিছুর প্রয়োজন হয়, তোমার যা লাগে, আন্টি তোমাকে সব কিছুই দিব, কিন্তু তুমি এটার বাইরে যেতে পারবা না। 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে এবং আমি এটার মধ্যেই থেকে যাচ্ছি। এইরকম করে কত দিন, কত মাস আর কত বৎসর কেটে যায় তার কোনো ধারণা আমার কাছে নাই, তার কোনো ধারণা আমার কাছে না। আমি ঘরের মধ্যেই আছি এবং আমি এখানে ঘরের মধ্যে থাকা অবস্থায় এখানে কিন্তু সব কিছুর ব্যবস্থা ছিল। একটা মানুষ থাকার জন্য যা যা প্রয়োজন হয় এখানে সমস্ত কিছুই আছে। এবং আমি এইটাও পর্যন্ত, আমি যে চুল কাটবো আমার কেচি পর্যন্ত এখানে দেওয়া আছে, মানে সব কিছুই আছে একটা মানুষ থাকার মতো। এবং এই ঘর থেকে আমি বেরোইতে পারতাম না এবং এই ঘরের কোনো দরজাও আমি জানতাম না। উনি আসতো, যাইতো, আমাকে 3 বেলা খাবার দিয়ে যেত, আমি থাকতাম, খাইতাম এবং শুধু জানালা দিয়ে তাকিয়ে থাকতাম। জানালা দিয়ে তাকিয়ে থেকে আমি সেই দৃশ্যটাই দেখতাম যারা বিমানে চড়া অবস্থায়, প্লেন চড়া অবস্থায় জানালা দিয়ে যে ধরনের দৃশ্য দেখতে পান, আমি ঠিক একই দৃশ্য তখন জানালা দিয়ে দেখতাম। এরকম করে সময়গুলো কাটতেছে। বেশ কিছুদিন পরে একদিন আন্টি আমাকে বলতেছে, ইব্রাহিম, আমি কয়েকদিন ধরে তোমার কাছে আসতে পারবো না, তোমার কাছে আরেকজন আসবে, আরেকজনকে আমি তোমার সেবা যত্ন করার জন্য দিয়ে যাব, আমি কয়েকদিন আসতে পারবো না। এই কথা বলে এই প্রথম আন্টি আরেকটা মেয়েরই নিয়ে আমার রুমে আসলো। ওই মেয়েটার বয়স আমার কাছে মনে হলো আন্টির থেকেও হয়তো একটু কম হবে। আন্টির থেকে একটু কম বয়সী একটা মেয়ে, যার নাম হচ্ছে নুরি। আমার বলো, ওর নাম হচ্ছে নুরি, ও তোমার কাছে এখন থেকে আসবে, তোমাকে খাবার দাবার দিয়ে যাবে। তো আমি কয়েকটা দিন আসতে পারবো না, আমি অন্য কোথাও যাব। এই কথা বলার পরে আন্টি তখন চলে যায়। এরপরে আন্টি আসে না, কিন্তু ওই নুরিটা আমার কাছে আসতো। 3 বেলা আমাকে খাবার দিয়ে যেত এবং আমার যখন যেটা লাগে আমি বললে আমাকে এটা দিয়ে যেত। মানে একটা রাজার জীবন যেমন করে হয়, ঠিক একটা রাজার মতো করে আমি জীবন যাপন করতে শুরু করে। আমার কাছে মনে হয় আমার ওই ঘরটা আসমানের উপরে, আমার কাছে ঠিক এরকমটাই মনে হয়, কারণ আমি শুধুমাত্র জানালা দিয়ে একটা আকাশ দেখতে পাই। মানে এবং ওই আকাশটা মনে হয় আমার নিচে যেই দৃশ্যটা আমরা বিমান থেকে দেখতে পাই, সেম এইরকম একটা দৃশ্যই আমি তখন ওই ঘর থেকে দেখতে পাই। নুরি আমার কাছে বারবার আসতো। আমি ওকে প্রথমত অনেক জিজ্ঞেস করতাম, আপনি ওনার কি হন, এখানে কেন আসেন, মানে এরকমভাবে ওনাদেরকে অনেক প্রশ্ন করতাম, আপনারা কোথায় থাকেন, আপনারা কি সবাই এখানেই থাকেন, আপনাদের কি কোনো ঘর বাড়ি আছে, বা এরকম অনেক প্রশ্ন আমি মেয়েটাকে করতাম। প্রথম দিকে মেয়েটা কোনো কিছুর উত্তর দিত না, আমার সাথে কথাও বলতো না। শুধু আমি যখন প্রশ্ন করতাম একটা হাসি দিত এবং হাসি দিয়ে বেরিয়ে যাইতো। এই ঘরের কোন দরজা দিয়ে বেরোইতো আমি সেটাও দেখতাম না। এই ঘরের কোন দরজা দিয়ে বেরোতো ওই দরজাটাও আমি দেখতাম না, শুধু দেখতাম বেরিয়ে গেছে, মানে বেরিয়ে চলে গেছে। এভাবে আরও অনেকগুলো দিন থাকে। আস্তে আস্তে করে 1 দিন 2 দিন 3 দিন কাটতে কাটতে এই মেয়েটা আমার সাথে একটা সময় কথা বলতে শুরু করে। এবং আমাকে বলে, আমাকে যে জায়গাটা রেখেছে এটা হচ্ছে তাদের মেহমানখানা। মানে পৃথিবী থেকে মাঝে মাঝে কিছু মানুষকে তারা এখানে আনে, যাদেরকে প্রয়োজন মনে করে বা তারা ইচ্ছে করলে মানুষকে আনতে পারে এই জায়গায়। এটা হচ্ছে মেহমানখানা, এখানে শুধুমাত্র পৃথিবীর মানুষদেরকে আনা হয়, এটা হচ্ছে একটা মেহমানখানা, এই জায়গায় রাখা হয়। আমাকে এটা বলে। তো আমি বললাম যে এখানে কি কোনো মানুষ নাই, আর কোনো মানুষ নেই? বলে না, আর কেউ নেই, আপনিই আছেন। আমি তখন বললাম যে তাহলে আপনারা কোথায় থাকেন, মানে আপনাদের ঘর বাড়ি কোথায়, আপনারা কোথায় থাকেন? তিনি তখন বললো, আমরা আরও উপরে থাকি, আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় আপনাকে নিতে পারবো না, এটা আরও উপরে, ওখানে আপনি যেতেও পারবেন না, ওইখানে গেলে আপনি পুড়ে যাবেন, আপনার ওই শরীর ওখানকার জন্য স্থায়ী না, আমাকে এটা বলে। তো আমি এরকম করে তার সাথে কথাবার্তা বলি। একটা সময় আমার বুকটা অনেক ভার হয়ে আসতেছিল। আমার কাছে মনে হয় এরই মাঝে বহু বৎসর কেটে গেছে, মানে আমার যেটা ধারণা আর কি, মনে হয় যেন বহু বৎসর কেটে গেছে, কারণ আমার চেহারার অনেক পরিবর্তন হয়ে গেছে, আমি অনেক মোটা হয়ে গেছি, স্বাস্থ্য বেড়ে গেছে, বা নিজের গঠন দেখে মনে হলো যে এখানে অনেকগুলো মাস বা অনেকগুলো বৎসর কেটে গেছে। এবং আমি একটা সময় এই মেয়েটাকে জিজ্ঞেস করি যে আমি যে আসছি আজকে কত বৎসর? এই মেয়েটা তখন আমাকে বলে পৃথিবীর হিসাবে প্রায় 8 থেকে 8.5 বৎসরের কাছাকাছি হয়ে গেছে, যেটা পৃথিবীর দিন তারিখ 365 দিনে মাস, মানে 365 দিনে হচ্ছে আপনার বৎসর, ওইরকম হিসাব করলে প্রায় 8 থেকে 9 বৎসর হয়ে গেছে, এই মেয়েটা আমাকে বলে। আমার ভিতর তখন আর ভালো লাগতেছিল না, আমার ভিতরে অনেকটা কষ্ট কাজ করতেছে, আমি এখানে থাকবো না। এই দিনগুলো, এই 8 থেকে 9 মাস কিন্তু, এই 8 থেকে 9 বছর কিন্তু শুধু নুরি মেয়েটাই আমার কাছে আসতেছে, আমি কিন্তু ওই আন্টিকে দেখতে পাচ্ছি না। বস্রি আন্টি কিন্তু আর আমার কাছে আসে নাই, টোটালি আসে নাই। এভাবে এই 8 থেকে 9 বছর পরে একটা পর্যায়ে আমি মেয়েটাকে বলতে শুরু করলাম যে আমি এখানে আর থাকবো না, আমার এখানে থাকতে ইচ্ছে হচ্ছে না,
আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, আমার ভালো লাগতেছে না, আমি এই জায়গা থেকে চলে যাব। মেয়েটা তখন আমাকে বলে, আমি তো আপনাকে পৃথিবীতে দিয়ে আসতে পারবো না, আপনাকে যে এনেছে সেই আপনাকে দিয়ে আসতে পারবে। আমি তখন বললাম যে আপনি ওনাকে ডাকেন, আমার আন্টিকে আমার কাছে আসতে বলেন, আমি আন্টির সাথে কথা বলবো, আমি এখান থেকে চলে যাব। আমার এখানে ভালো লাগছে না, আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, আমি এখানে থাকবো না। মেয়েটা তখন বলে, দেখেন এখান থেকে যদি আপনি যান আপনার ব্রেন আউট করে দেওয়া হবে। মেয়েটা আমাকে বলে, আপনাকে পাগল বানাই দেওয়া হবে। একটা সুস্থ মানুষকে আর এখান থেকে ব্যাক করায় না, মানে এখানে যারা আসে মেহমান হিসেবে তাদেরকে যখন আবার পৃথিবীতে প্রেরণ করা হয় তাদের স্মৃতিশক্তি নষ্ট করে দেওয়া হয়। স্মৃতিশক্তি নষ্ট করে দেওয়া হয় এই কারণে যাতে এখানকার তথ্য মানুষ বাইরে গিয়ে কাউকে দিতে না পারে। আমি তখন বললাম, মানে আমাকে পাগল করে দুনিয়াতে পাঠানো হবে? বলে, হ্যাঁ, আপনাকে পাগল করেই দুনিয়াতে পাঠানো হবে। আমি তখন বললাম, আপনি আন্টিকে আসতে বলেন, আমি আন্টির সাথে কথাবার্তা বলবো। এভাবে বেশ কয়েকদিন পরে একদিন আন্টি আসছে এবং আন্টিকে দেখে সেদিন আমার মনে হলো তিনি একটু রাগান্বিত, একটু ক্লান্ত। আমাকে এটা আমি এটা দেখলাম। পরে আমার কাছে উনি এসে পৃথিবীর মানুষ সম্বন্ধে অনেক অভিযোগ করতেছে। মানুষ অনেক খারাপ, মানুষ যাতে উপকার করলে তারা মানুষের ক্ষতি করে, মানুষ যেতে অনেক খারাপ, মানুষের কাছ থেকে যত দূরে থাকা যায় ততটাই ভালো, এইরকম করে উনি মানুষের বদনাম করতেছে আমার কাছে। আমি তখন বললাম, আন্টি, ওই নুরি বলল আমি যদি আমার বাড়িতে ফিরে যাই, আমার দেশে যাই, তাহলে নাকি আপনি আমাকে পাগল করে আমার দেশে পাঠাবেন, আমার ব্রেন নষ্ট করে পাঠাবেন। আন্টি, আমাকে কেন ব্রেন নষ্ট করে আমার পরিবারের কাছে বা আমার দেশে আমাকে পাঠাবেন? আমার ব্রেন আপনি কেন নষ্ট করবেন? উনি তখন আমাকে বলে, ব্রেন নষ্ট না করলে অনেক সমস্যা আছে, অনেক ঝামেলা আছে, এই জন্য তোমার ব্রেন নষ্ট করে দিব, তোমাকে পাগল বানাই দেবো, কিন্তু কোনো সমস্যা নেই, তুমি সবার কাছে সবার সাথে পাগল হলেও তুমি আমার সাথে ভালো থাকবা বা নুরির সাথে ভালো থাকবা। আমরা যখন যাব তুমি আমাদেরকে দেখবা, আমাদের সাথে কথাবার্তা বলতে পারবা। আমি বললাম যে না, আমি পাগল থাকতে চাই না। তো উনি আমাকে বলে, না, এখান থেকে যেতে হলে পাগল হতেই হবে। একটা পর্যায়ে তিনি তখন আমাকে ওইভাবেই তাদের যে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী তিনি আমাকে পাঠালো, দুনিয়াতে পাঠালো বলতে আমাকে আমার পরিবারের কাছে, আমার কাকার বাড়ির আশেপাশে। তখন কিন্তু আমার কাকা মারা যায় এবং আমার কাকা মারা যায় আরও 4 বছর আগে, এটা আমি জানতাম না। এবং ওই বস্ত্রী যখন আসে, আমার আন্টি এসে তখন বলে, এবং কাকা মারা যাওয়ার পরে তখন আমাকে আমার বাড়িতে দিয়ে গেলে পরে আমি তখন আমার বাড়িতে যাই। প্রায় 9 বছর পর আমি বাড়িতে গেছি। আমি সবাইকে দেখতে পাই, আমার যতটুকু মেমোরিজ আছে আমি বলি, আমি সবাইকে দেখতে পাই, আমি সবার সাথে কথা বলি। কেউ আমাকে প্রশ্ন করে এতদিন কোথায় ছিলে, আমি সুন্দর করেই বলি এবং সবাই বলবো পাগল হয়ে গেছে, ও পাগল। সবাই আমাকে পাগল ডাকে, কিন্তু কেন আমাকে পাগল ডাকে এইটা আমি বুঝি না। নুরি আন্টি যখন আমার কাছে বস্ত্রী আন্টি যখন আমার কাছে আসে, উনি আমার সাথে কথাবার্তা বলে। আমি ওনাকে বললাম যে আমি তো ঠিক আছি, আমি তো সবার সাথে ভালো করেই কথা বলি, তাহলে কেন সবাই আমাকে পাগল ডাকে? আমাকে যেই প্রশ্ন করে আমি সেই প্রশ্নের উত্তর দেই, আমি ঠিকমতো চলাফেরা করি, এরপরেও মানুষ কেন আমাকে পাগল ডাকে? আমার ভিতরে পাগলের এমন কি আছে, কেন সবাই আমাকে পাগল ডাকে? তো এরকম করে আন্টি আসতো এবং আন্টি আস্তে আস্তে একটা সময় আন্টি আমাকে বলে যে জানি না ওনার পৃথিবীর মানুষের সাথে কার সাথে কী হয়েছে, উনি আর পৃথিবীতে খুব একটা আসে না, আমাকে এরকম পাগল বানাই দিয়ে গেছে। এবং আমাকে খাবার দেয়, আমি যাদের কাছে খাবার চাই মানুষ আমারে খাবার দেয়, আমি খাবার খাইতেছি, রাস্তার মধ্যে ঘুরতেছি, হাঁটতেছি, ফিরতেছি, ভালো কথা বললেও মানুষ আমারে বলে এখান থেকে যা, এই পাগল এখান থেকে যা, কেউ আমার সাথে কথা বলতে চায় না। আমি কারোর সাথে ভালো ব্যবহার করতেছি, ভালো কথা বলতেছি, তাও মানুষ আমাকে অনাজ্ঞা করে, অবহেলা করে, আমাকে দূরে ঠেলে দেয়, আমার কাছাকাছি আসতে চায় না, আমার সাথে কথা বলতে চায় না। আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে আসলেই আমার সমস্যাটা কোথায়, কেন মানুষ আমার সাথে কথা বলতে চায় না, আমি কথা বলতে গেলে আমাকে দূরে ঠেলে দেয়, আমাকে ইগনোর করে। এর কোনো যথাযথ কারণ আমি তখন খুঁজে পাই না। এরপরও তখন দিন রাতগুলো পার করতেছি, ওখানেই বসে আছি এবং এরকম করতে করতে আন্টি যখন আর আমার কাছে আসে না, ওই যে নুরি একটা মেয়ে ছিল, এই আমার কাছে আসতো। তখনও মাঝে মাঝে আসলে আমি নুরিরে বলতাম যে নুরি, আমার তো ভাল লাগতেছে না, আমার এই পৃথিবী ভাল লাগে না, সবাই আমাকে পাগল বলে, মানুষ আমাকে খাবার দেয়, আমি গোসল করি, খাওয়া দাওয়া করি, সব করি, তারপরও মানুষ বলে আমার গায়ে নাকি দুর্গন্ধ, মানুষ আমার কাছে আসতে চায় না, আমার কাছ থেকে দূরে সরে যেতে চায়, আমাকে অবহেলা করে, কেন আমার সাথে এগুলো করে? আর আন্টিও ঠিক আগের মতো আর আমার কাছে আসে না, আমার সাথে কথা বলে না, এবং আমার কাছে কেন জানি সব কিছুই খুব এলোমেলো মনে হচ্ছে। আমার এই জীবন ভালো লাগে না, আমি সবার সাথে স্বাভাবিকভাবে মিশতে চাই, সবার সাথে স্বাভাবিকভাবে থাকতে চাই এবং আমি আমার আগের জীবনটাতেই ফিরে যেতে চাই। নুরি তখন আমাকে বলে, আমি পারবো তোমাকে তোমার আগের জীবনে ফিরিয়ে দিতে, কিন্তু এইটা করলে পরে আমার মায়ের কাছে আমাকে অনেক দায় দিতে হবে, বস্ত্রীর কাছে অনেক দায় দিতে হবে, এবং আমার মা চায় না যে আমিও এই জায়গায় আসি, আমার মাও পৃথিবীতে আসা খুব কমিয়ে দিয়েছে।
মাও মানুষের সাথে মিশা বা আগে যেরকম মানুষের উপকার করতো, মা প্রতি রাতে বিচরণ করতো, কোথায় কোন মানুষ কোন বিপদে আছে সেই মানুষকে সাহায্য করতো। মা মায়ের মতো করে মায়ের সর্বোচ্চটা দিয়ে মানুষকে সাহায্য করে যাইতো। কিন্তু এখন আর আমার মা মানুষকে সাহায্য করতে চায় না। আমার মা বলে মানুষ জাতি বেঈমান জাতি, এবং এই জন্য মা কেন জানি মানুষের কাছ থেকে দূরে থাকে। এই যে আমি তোমার সাথে দেখা করার জন্য আসি বা আমি তোমার সাথে মাঝামাঝি এসে কথা বলি, এটাও আমার মা পছন্দ করে না। আমার মা আমাকে বলে আমি যাতে পৃথিবীতে না আসি এবং বিশেষ করে কারোর সাথেই কোনো কথা না বলি, পৃথিবী থেকে যত দূরে থাকি। এরপরও তোমার জন্য মায়া লাগে, দীর্ঘদিন তুমি আমাদের মহলে ছিলা, মেহমান হিসেবে ছিলা, এই জন্য তোমার কাছে আমি আসি। ওই সময় বসরি আন্টি টোটালি আর আসে না, মানে একেবারেই আসা বন্ধ করে দেয়। এরকম করতে করতে আমি নুরিরে বলি যে নুরি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার ইচ্ছে করতেছে আমি নিজের টাকা পয়সা দিয়ে কিছু একটা করি, আমার এরকম ইচ্ছে করতেছে। নুরি আমাকে বলে আমি জানি মা আমার উপরে রাগ করবে এবং মা আমার অনেক ক্ষতিও করবে, এরপর আমি তোমাকে ভালো করাই দিব, কিন্তু তোমাকে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, ওরকম কোনো ক্ষমতা আমার নাই। যদিও কিছু ক্ষমতা থাকে সেটা হচ্ছে আমার মায়ের, আমার মা হয়তো দেয় নাই কিছু বা দিবেও না, আর আমি তোমারে কিছু দিতে পারবো না। তবে আমি তোমাকে ভালো করে একটা লাইন দেখাই দিতে পারি, একটা ঠিকানা দিতে পারি, ওইখানে গেলে তুমি কিছু পাবা। আমাকে বলে, আমি তখন বললাম মানে ঠিকানা আমি তোমাকে বুঝলাম না। এরপরেও 3 দিন ধরে আমাকে একটা জায়গার মধ্যে নিয়ে আটকায় রাখে, মানে আমাদের এলাকাতেই একটা নির্গম একটা জায়গা, ওইখানে নেওয়া আটকায় রাখে। এবং 3 দিন ও বিভিন্ন দোয়া দরুদ পড়ে এমনি সামনে 3 দিন পর আমাকে মোটামুটি ভালো করে আমাকে বলে এখন তুমি তোমার স্বাভাবিক জীবনে এবং তুমি সবার সাথে কথা বলতে পারবা, সবাই তোমাকে বুঝবে, তুমিও সবাইকে বুঝবা, এবং তুমি যে ভালো হয়ে গেছো এটা সবাই এখন বুঝতে পারবে। তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি তোমাকে একটা ঠিকানা দিতে পারি। ওই ঠিকানায় তোমার পূর্বপুরুষ, মানে আমার পূর্বপুরুষ, আমার 7 জন্মের আগে, মানে আমার 7ম পুরুষ যিনি ছিলেন, আমার জন্মের আগে 7ম পুরুষ, আমার বংশের 7ম পুরুষ, তিনি কিছু গয়নাগাটি এক জায়গার ভিতরে রেখে যায়। এক জায়গার মধ্যে মানে গর্ত করে একটা জায়গায় কিছু গয়নাগাটি রেখে যায়। ওইখানে আগে একটা হিন্দুদের মন্দির ছিল, এবং আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা হিন্দু ছিল, তারা ছিল হিন্দু, এবং হিন্দুত্ববাদে তারা ওই মন্দিরের পিছনে একটা গর্ত করে গয়নাগাটি রেখে যায়। এই ঠিকানাটা তখন নুরি আমাকে দেয়। নুরি আমাকে বলে ওই মানে ওই মন্দিরের পিছনে ঠিক আমাকে হাতে মেপে দেয় 3 হাত বা 4 হাত ওইরকম। এটার পরে তুমি এখানে গর্ত করবা এবং গর্ত করলে পরে ওখানে কিছু গয়নাগাটি পাবা, এগুলো বিক্রি করে তুমি কিছু একটা করো। তো সেখান থেকে 3 দিন পর আমি যখন ওই জঙ্গল থেকে বেরিয়ে আসি, ওই জায়গা থেকে বেরিয়ে আসি, তখন সবাই আমাকে দেখে অবাক হয়ে যায়। সবাই বলে আমার ব্রেন ভালো হয়ে গেছে। যে মানুষগুলোর সাথে আমি আগে যেরকম করে কথা বলতাম এখনও একইভাবে কথা বলি, কিন্তু তারা আমাকে আগে পাগল বলতো আমার ব্রেনের সমস্যা আছে, আমি পাগল হয়ে গেছি। কিন্তু এই মানুষগুলো এখন আমার সাথে খুব ভালো করে কথা বলে, খুব সুন্দর করে কথা বলে, অনেক মিষ্টি করে কথা বলে। আমার যে ব্রেন আউট ছিল আমি তখনও বুঝতে পারিনি, এখনও বুঝতে পারি না। আমি আগে যেমন ছিলাম এখনও ঠিক তেমনই আছি, কিন্তু তারপরও তারা বলে আগে নাকি আমি পাগল ছিলাম, কিন্তু এখন আমি ভালো হয়ে গেছি। যাই হোক, এর কোনো সঠিক ব্যাখ্যা আমার কাছে নাই। তো এরকম করে তখন সবার সাথে মিশতেছি, এবং নুরি আমাকে যেই ঠিকানাটা দেয় ওই ঠিকানাটা, এটা একটা মন্দির, এটা একটা কালীবাড়ির মন্দির ছিল, এখন নাই, আরও বহু বছর আগে, আমার জন্মের আগেরও ওই মন্দির মানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। মন্দিরের পিছনে একদিন সন্ধ্যার পরে আমি যাই এবং নুরি আমাকে জায়গাটা দেখায় দিই। সেই জায়গাটার ভিতরে আমি প্রায় আমার কোমরেরও উপর পর্যন্ত, প্রায় আমার বুক পর্যন্ত গর্ত করে কোদাল দিয়ে, এবং বুক পর্যন্ত গর্ত করতে 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 একটা পর্যায়ে আমি ওখানে কিছু গয়নাঘাটি পাই। এবং এগুলো খুব যে বেশি গয়নাঘাটি তাও না, মানে মোটামুটি প্রায় 5-7 লাখ টাকার মতো হবে গয়নাঘাটি যদি বিক্রি করি, এরকম কিছু গয়না পাই। এবং এই গয়নাগুলো পাওয়ার পরে নুরি আমাকে বলে এগুলো বিক্রি করে তুমি কিছু একটা করো। এরপরে এই গয়নাগুলো আমি তখন বিক্রি করি, এবং গয়নাগুলো আমি পরিষ্কার করি প্রথমে, এবং পরিষ্কার করে আমি এগুলো বিক্রি করি। এবং যেই দোকানে আমি গয়নাগুলো বিক্রি করি তারা বলে যে তারা এরকম গয়না আর দেখে নাই, খুব খাঁটি, এখনকার বলে 24 ক্যারেট এরকম, মানে খুব খাঁটি গয়না ওরকম করে বলে। এই গয়নাগুলো বিক্রি করে আমি সেই সময়ের, আজ থেকে প্রায় বহু বছর আগে, আমি প্রায় আপনার 7.5 লাখ টাকার মতো পাই। ওই সময় 7.5 লাখ টাকা আর বর্তমানে 50 লাখ টাকার সমান হবে। এই 7.5 লাখ টাকা দিয়ে আমি তখন আস্তে আস্তে করে ব্যবসা বাণিজ্য শুরু করি। এবং অনেকেই আমাকে বলে আমি কই পাইছি এত টাকা, আমি কোথায় পেলাম, আমি ব্যবসা বাণিজ্য করতেছি, এত টাকা পাওয়ার উৎস কি, মানে সবাই আমাকে বলতেছে। তো আমি আর মানে কারো কাছে কোনো কিছু ব্যাখ্যা দেই না। এবং অনেকেই কিন্তু মনে করে আমার সাথে জিন আছে, পরি আছে, এটা অনেকেই বলে। আমাদের গ্রামের যত মানুষ আছে এখনও বলে আমার সাথে জিন আছে, পরি আছে, আমি জিন পরি নিয়ে চলাফেরা করি, এবং এটা সবাই বলে।
তো এই মানুষ এগুলো বলে এতে আমার কোনো কিছু যায় আসে না, এবং এই নিয়ে আমি কোনো চিন্তাও করি না, মানুষের কথা মানুষের মুখে। এমন করতে করতে ব্যবসা বাণিজ্য প্রায় মোটামুটি অনেকটাই বড় হয়ে গেল। এমন করতে করতে হঠাৎ করে একদিন নুরি এসে আমার কাছে কান্না করে। আমার দোকানের সামনে নুরিটি শুধু আমি দেখতে পাইতাম, আমার দোকানে আরও স্টাফ ছিল, কর্মচারী ছিল, তারা কেউ দেখতে পাইতো না। নুরি এসে আমার দোকানের সামনে কান্নাকাটি করতেছে, এবং কান্নাকাটি করতেছে দেখে আমি তখন বেরোইছি। বেরোয়ার পরে একটা সাইডে গিয়ে আমি বললাম, কী হয়েছে? আমাকে বলতেছে আমার মাকে বন্দি করে ফেলেছে, মানে বস্তি আন্টিকে বন্দি করে ফেলেছে। আমি তখন বললাম, আন্টিকে বন্দি করে ফেলেছে কে? বলে বরিশালের এক কবিরাজ, নাম হচ্ছে কালীকান্দি। আমি বললাম, কালীকান্দি কবিরাজ? আমি তো ওনার নাম কখনো শুনি নাই। বলে হ্যাঁ, তিনি আমার মাকে বন্দি করে ফেলেছে, এবং আমার মা ওনার ওই বন্দি জাল থেকে বেরিয়ে আসতে পারতেছে না। আমার মাকে ওখানে বন্দি করে রেখেছে, এবং মাকে বন্দি করিয়ে মাকে দিয়ে উনি বিভিন্ন কালো জাদুর কাজ করতেছে। মাকে বাধ্য করে, মাকে টর্চার করে উনি বিভিন্ন কালো জাদুর কাজ করতেছে, মানুষের ক্ষতি করতেছে। আমার মা আমার সাথে কথা বলেছে, কিন্তু উনি ওখান থেকে বেরিয়ে আসতে পারতেছে না। যদি পারো ওই কবিরাজের হাত থেকে আমার মাকে বাঁচাও। আমি তখন বললাম যে তোমরা জিন পরি হয়ে তোমার মাকে কবিরাজের হাত থেকে বাঁচাতে পারো না, আমি কি করে বাঁচাবো? ওই নুরি তখন আমাকে বলে, আমি তো কবিরাজের বাড়ির আশেপাশেও যেতে পারি না, ওনার শরীরে স্পর্শ করতে পারি না, কারণ উনি ওনার বাড়ি ঘর, ওনার শরীর সব কিছু মন্ত্র দ্বারা বন্ধ করা, এবং তুমি তো ওনার ওই মন্ত্রের জাল ভেদ করে, তুমি যেহেতু মানুষ, উনিও মানুষ, তুমি ওনার যে কোনো জায়গায় যেতে পারবা, যদি পারো আমার মাকে রক্ষা করো। নুরি আমাকে তখন ঠিকানা দেয়। নুরি ঠিকানা দেওয়ার পরে এর পরের দিনে আমি আমার দোকানের এক কর্মচারীর হাতে আমার পুরো ব্যবসা বুঝিয়ে দিই, মানে দোকান বুঝিয়ে দেই। দোকান বুঝিয়ে দেওয়ার পরে নুরির দেওয়ার ঠিকানায় আমি তখন বরিশালের ওই জায়গায় যাই, যে কবিরাজের নাম বলে সে কবিরাজের বাড়িতে যাই। কবিরাজের বাড়িতে গেলে পরে গিয়ে দেখলাম যে ওনার বাড়িতে প্রচুর পরিমাণের মানুষের অভাব নাই, অনেক মানুষ ওনার বাড়িতে, এবং সবাই ওনার সাথে মিশতেছে, ওনার সাথে কথা বলতেছে, এবং বিভিন্ন ধরনের সমস্যার নাকি উনি সমাধান করে। সেখানে যাওয়ার পরে একজন খাদেম মহিলা, নাম হচ্ছে শাহিদা খাতুন। শাহিদা খাতুন নামের একজন মহিলা তখন আমাকে দেখলো, আমার পোশাক আশাক পরিহিত অবস্থায় দেখছে, বুঝতেই পারছে যে আমি মোটামুটি একটু টাকা পয়সাওয়ালা মানুষ। আমাকে তখন পাশে ডাক দিয়ে বললো যে আপনি কার কাছে আসছেন? আমি বললাম, আমি কালীকান্দি কবিরাজের কাছে আসছি। বলে, কোত্থেকে আসছেন? আমার রাজশাহী থেকে। বলে, রাজশাহী থেকে আসছেন, এখানে কি সমস্যা কি? আমি বললাম, আমি কবিরাজের সাথে একটু দেখা করতে চাই। তো মহিলাটা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, কবিরাজ তো এখন ফ্রি নাই, আপনি বসেন, আমি ডাক দিব। প্রায় ঘন্টাখানিক আমি বসে আছি, কিন্তু ওই বাড়ির মধ্যে ঢোকার পরে নুরির সাথে আমার আর কথা হচ্ছে না, মানে আমি আর নুরিকে দেখতে পাচ্ছি না। নুরি আমাকে বলেছে যে ওনার বাড়ির ভিতরে ঢুকলে পরে আমি আর ওর সাথে যোগাযোগ করতে পারবো না। ভিতরে ঢুকলাম, ঢোকার পরে কালীকান্দা কবিরাজের কাছে তখন আমাকে নিয়ে যাওয়া হলো। আমি তখন ওনার সামনে বসছি, বসার পরে উনি খুব চালাক মানুষ, আমার চোখের দিকে তাকিয়ে বলতেছে, এখানে কেন আসছেন? আমি বললাম, আমি একটু ব্যক্তিগত সমস্যায় ভুগতেছি, আমার সাংসারিক সমস্যা, আমার বিয়ে শাদী হয় না, এবং যেখান থেকে আমার জন্য মেয়ে দেখতে আসে আমার বিয়ে হয় না, আমি বিয়ে করব। বিয়ের জন্য আমি একটা ভালো মেয়ে খুঁজতেছি। উনি আমাকে পানি পড়া দেয়, বলে এই পানি পড়াটা খাবেন, একটা নিয়ম অনুযায়ী আমাকে পানি পড়া দেয়। ওই জায়গায় কিন্তু শাহিদা খাতুন যে মহিলাটা আছে, ওই মহিলাটা ছিল। ওইখান থেকে বেরোইছি, বেরোয়ার পরে পানিটা নিয়ে আসতেছি। মহিলা তখন আমাকে বলে, এত দূর থেকে তো আমাদের এখানে কেউ আসে না, আপনি তো আসছেন, আপনার সমস্যাটা কি আপনার বিয়ে হয় না? আমি বললাম যে না। উনি বলে, আপনি কেমন মেয়ে চাচ্ছেন? ওই শাহিদা খাতুন বলে। আমি বললাম যে আসলে আমি চাচ্ছি অন্তত দেখতে শুনতে যেমনই হোক, খারাপ হোক ভালো হোক, মানে এগুলো আমার মনের কথা না, জাস্ট একটা জায়গায় ফর্মালিটি রক্ষা করার জন্য আমি কথাগুলো বলতেছি, যে দেখতে শুনতে যেমনই হোক একটা মেয়ে হলে হয় যারা আমি বিয়ে করব, যার সাথে আমি সংসার করবো, থাকবো। মেয়েটা যাতে আমাকে একটু বুঝে শোনে, আমাকে একটু আদর যত্ন করে, আমাকে টেক কেয়ার করে, অতটুকুই। এই শাহিদা খাতুন তখন আমাকে বলে, কিছু মনে করবেন না, আপনার সাথে তো আজকে আমার প্রথম দেখা, এরপরেও আপনার সাথে কথাবার্তা বলে আমার খুব ভালো লেগেছে, আপনি কি করেন? আমি তখন বললাম, রাজশাহীতে আমার এরকম আড়ত আছে, ব্যবসা আছে। পরে আমাকে বলে, ও আচ্ছা, তো তাহলে তো আপনি অনেক বড় ব্যবসায়িক মানুষ, তাহলে তার হবে না। আমি বললাম যে না, হবে, কি আপনি আমাকে বলেন। বলে, না, যদি আপনি কিছু না মনে করেন, আমার একটা মেয়ে আছে, নাম হচ্ছে সানজিদা, আমার মেয়েটাও দেখতে শুনতে অনেকটা সুন্দরী আছে, তো আমার মেয়েটা অনেক ভালো, যদি আপনি আমার মেয়েটাকে দেখতেন, পছন্দ হলে আপনি আমার মেয়েকে বিয়ে করতে পারেন। আমি তখন বললাম যে আপনার ঠিকানাটা আমাকে লিখে দেন। পরে ওনার পুরো ঠিকানাটা একটা কাগজ আমাকে লিখে দিল। লিখে দেওয়ার পর আমি বললাম, ঠিক আছে, আজকে আমি চলে যাচ্ছি, এর পরের বারে আমি আমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে এসে আপনার মেয়েকে দেখে যাব। এইটা বলে সেই বাউন্ডারি থেকে বের হওয়ার সাথে সাথে আমার নুরির সাথে দেখা, মানে নুরি ওখানে দাঁড়িয়ে আছে। নুরি আমারে বলে, তুমি একটা কাজ করো, তুমি সানজিদারে বিয়ে করো। আমি বললাম, আমি তো কখনো বিয়ে করবো না, আমার তো পৃথিবীতে বিয়ে করার কোনো ইচ্ছা নাই, তুমি আমারে কি বলতেছো সানজিদাকে বিয়ে করার জন্য?
ও আমাকে বলে তুমি সানজিদাকে বিয়ে করো, যদি সানজিদাকে বিয়ে করো তবেই তুমি আমার মাকে রক্ষা করতে পারবে ওখান থেকে, অন্যথায় তুমি আমার মাকে ওখান থেকে বাঁচাতে পারবা না। আমি বললাম দেখো আমার তো বিয়ে করার ইচ্ছা নাই, আমি বিয়ে শাদী করবো না, তুমি আমাকে কেন বিয়ে করাতে চাচ্ছ? নুরি আমাকে বলে প্লিজ তুমি আমার এই কথাটা শোনো, তুমি বিয়েটা করো, তুমি ওই মেয়েটাকে বিয়েটা করো, ওই মেয়েটাকে বিয়েটা করলে তুমি অনেক কিছুই করতে পারবো আমার মায়ের জন্য। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এখন তো আর ওনার কাছে যাবো না, 2 দিন পরে। তো আমি তখন আবারও চলে আসছি, আসার পরে 3 দিন পরে আমার দোকানের 2জন লোক আর আমার 2 মামারে নিয়ে আমি তখন ওই বাড়িতে আবারও গেছি, কবিরাজের বাড়িতে। তো যা ওই সময় তো মোবাইল ফোন ছিল না, আপনার মোবাইল ফোনের ব্যবস্থা নাই, যে মানে এইসব চিঠিপত্রের মাধ্যমে আদান প্রদান হইতো। তো পরে আমি গেছি, যাওয়ার পর ওই কবিরাজের বাড়িতে, কালীকান্দা কবিরাজের বাড়িতে যাওয়ার পরে শাহিদার সাথে তখন আমার দেখা, মানে ওই মহিলার সাথে। পরে মহিলার আমি বললাম যে আমার মামার আসছে, পরে মহিলা তার বাড়িতে আমাকে নিয়ে গেছে, হঠাৎ করে বাড়িতে নিয়ে গেছে। তো যতটুকু পারছে উনি মেহমানদারি করছে ওনার মতো করে, এবং রান্না বান্নার আয়োজন সব করছে, ওনার মেয়েরে দেখাইলো। এবং মেয়েও দেখলাম যে মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে দেখতে শুনতে মেয়েটা অনেক সুন্দর, অনেক মায়াবী চেহারা। পরে মেয়ে দেখে আমার ভালো লাগছে, লাগার পরে আমি মামাদেরকে বললাম যে আমি বিয়ে করার জন্য রাজি। পরে মামারা ওনার সাথে কথাবার্তা বলে একটা দিন তারিখ ঠিক করলো। কিন্তু আমি তখনও নুরিরে বলতেছি আমি বিয়ে করতে চাই না, আমার বিয়ে করার ইচ্ছা নাই। কিন্তু নুরি আমারে বলে তুমি এই বিয়েটা করলে আমার মাকে এই কারাগার থেকে মুক্তি করতে পারবা। এরপরে মামাদের সাথে আলোচনা করে এলাকার লোকজনদেরকে দিয়ে তখন আমি এই শাহিদা খাতুনের মেয়ে সানজিদাকে আমি তখন বিবাহ করতে পারি। এবং সানজিদাকে বিয়ে করার প্রায় সপ্তাহখানিক পরে ওই কালীকান্দা কবিরাজ তখন তার বাড়িতে আমাকে দাওয়াত দেয়, আমাকে আর সানজিদাকে দাওয়াত দেয়। এদিক দিয়ে নুরি আমাকে বলে দিল কালীকান্দা কবিরাজ যখন তোমাকে দাওয়াত দিবে, তুমি যখন তার বাড়িতে যাবা অবশ্যই তুমি তার বাড়িতে একটা পাথর খুঁজবা, তার বাড়িতে একটা পাথর আছে, ওই পাথরের বর্ণনাটা আমাকে দিল যে পাথরটা এরকম, ওই পাথরটা কোথায় আছে তুমি এই জিনিসটা দেখবা। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি পাথরটা কই আছে এটা আমি দেখব। এই কথা বলার পরে কালীকান্দা কবিরাজ আমাকে দাওয়াত দিয়ে ওনার বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বললো যে দেখেছো তুমি আমার কাছে এসেছো, তোমার বিয়ে হয়ে গেছে, এবং এমন একটা মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে যে মেয়েটা দেখতে অনেক রূপসী, অনেক সুন্দরী, এবং মেয়ের মা আমার খাদেম। তো ঠিক আছে ভালো, তুমি ভালো থাকো। উনি আমাকে দাওয়াত দিয়ে ওনার নিজের মেয়েকে বিয়ে দিলে যেরকমভাবে আপ্যায়ন করতো, খাওয়া দাওয়ার আয়োজন করতো, ঠিক একইভাবে আপ্যায়ন করলো, খাওয়া দাওয়ার আয়োজন করলো। আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে উনি তখন আমাকে বললো যে তুমি আজকে রাতটা থেকে যাও। আমাকে বললো যেহেতু তোমার বাড়ি অনেক দূরে, আর তুমি তো তোমার ওই শ্বশুরবাড়িতে ছিলে, এটা তোমার আরেক শ্বশুরবাড়ি, এখানে তুমি আরেকটা রাত থাকো। আমিও আসলে থাকার জন্যই রাজি। ওই রাতের বেলা আমি থাকতে আমি শাহিদা খাতুনকে জিজ্ঞেস করতাম যে মা, এই যে এই কালীকান্দি কবিরাজ তিনি মূলত কবিরাজি করে কীভাবে? তো বলে উনি আমাকে তখন আমার ওই শাশুড়ি তখন আমাকে পাথরের সন্ধান দেয়, যে ওনার কাছে একটা পাথর আছে, উনি যে কোনো পানির মধ্যে ওই পাথরটা ভিজে এই পানিটাই মানুষকে দেয় এবং মানুষের বিভিন্ন উপকার হয়। তবে বেশিরভাগই তিনি কালো জাদু করে এবং মানুষদেরকে এইগুলো করায়। পরে আমি বললাম যে আমার ওই পাথরটা দেখতে ইচ্ছে করতেছে। উনি আমাকে বলে এটা তো তুমি দিনের বেলায় দেখবা না, আমি তোমাকে, আর এটা তুমি রাতের বেলায় দেখবা না, দিনের বেলায় আমি তোমার পাথরটা দেখাবো, যদিও এটা বাইরের লোকদেরকে দেখানোর ঠিক না, আমি তোমাকে দেখাবো। এরপরের দিনে যখন দুপুরবেলা কালীকান্দা কবিরাজ বাইরে গেছে এবং ওনার ওই ঘরের ভিতরে বা আশ্রম রুমে আমি যখন যাইলাম, তখন দেখলাম গ্লাস দিয়ে, মানে একটা গ্লাসের মধ্যে ঠিক এই আকারের একটা পাথর আছে, এটা উনি নিচে দিয়ে গ্লাসের মধ্যে ঢুকায় আবার নিচে দিয়ে বের করে, যেখান দিয়ে উনি হাত দেয় ওইখান দিয়ে উনি তালা মেরে রাখে। মানে তালাটা খুলবে, হাত দিবে, পাথরটা বের করবে, গ্লাস দিয়ে পাথরটা দেখা যায় জল করা পাথরটা বের করে পানিতে ভিজাবে, আবার ওই পাথরটা ওই জায়গার মধ্যে রেখে দেয়, তালা মেরে দেয়, চাবি ওনার কাছে। দূর থেকে আমি তখন পাথরটা দেখলাম, দেখার পরে আমি একটু অবাক হয়ে গেলাম, এবং ওই পাথর, এরকম পাথর আমি আমার জীবনে দেখি নাই, একটু অলৌকিক টাইপের একটা পাথর। এটা বলার পরে নুরি তখন আমাকে বললো একটা কাজ করো, আমার আবার ওই বাড়ি থেকে বেরোলে নুরির সাথে যোগাযোগ হয়, কথা হয়। নুরিকে আমি বললাম যে পাথর তো আমি দেখেছি এবং এই পাথরের বর্ণনা এরকম। ও আমাকে বলে হ্যাঁ এই পাথরে যেভাবেই পারো এই পাথরের উপরও আমাকে একটা দুধ দেয়, মানে দুধের একটা দেয়, গ্লাস দেয় বা একটা দুধ একটা কৌটা দেয়, যে এই সাদা জিনিসটা পাথরের উপরে ঢেলে দিতে পারলেই হবে, এইটা তুমি যে করে পারো পাথর উপরে ঢালবা। আমি বললাম এটা তো এক গ্লাস দিয়ে উপরের দিকে ঢাকা, এবং এটা আমি পাথরের কীভাবে ভাঙবো? ও আমাকে বলে যেভাবেই পারো তুমি উপরের যে প্রলেপটা আছে, মানে গ্লাসটা আছে, যে গ্লাস দেওয়া আছে ওই গ্লাসটা ভেঙে ফেলো, গ্লাসটা ভেঙে পাথরের উপরে শুধু এই দুধটা ঢেলে দাও, পাথরের উপরে দুধটা ঢেলে দিলেই পরে আর এই পাথরের কার্যক্রম নষ্ট হয়ে যাবে, আর আমার ময় কবিরাজের জাল থেকে মুক্তি হয়ে যাবে। এভাবে প্রায় 15-16 দিন পরে আমি আবারও বললাম যে আমার বউ সানজিদারে বলতেছি তোমার ওই কালীকান্দা কবিরাজের বাড়িতে যাব।
সঞ্জিতা আমাকে বলে, এতবার ওনার বাড়িতে ওই দিন না গেলে এখন আবার কেন যাবেন? আমি বললাম যে না, যাবো। এমন করে মানে দেরেমি করতে করতে আমি একদিন আবারও গেছি। ঠিক দুপুরবেলা আমি আমার শাশুড়ি আবারও বলতেছি যে শাশুড়ি, আমি ওই পাথরটা একটু দেখবো। দুপুরে যখন কবিরাজ বেরোইছি না, আমাকে পাথর দাগাতে নিয়ে গেছে। আমি যাওয়ার সময় হাতে একটা হাতুড়ি নিয়ে যাই এবং কবিরাজ বের হওয়া মাত্র আমি তখন হাতুড়ি দিয়ে একবারিতে উপরে গ্লাসটা ভেঙে ফেলি। উপরে যে গ্লাস ছিল, গ্লাসটা ভেঙে ফেলার পরেই ওই মুহূর্তে আমার শাশুড়ি আমার হাত ধরে ফেলে। হাত ধরে বলতেছে, ও জামা এটা কী করতেছেন আপনি? কবিরাজ তো আমাকে মেরে ফেলবে। আমি বললাম, আপনি রাখেন, আমি পাথর নিব না। এই বলে আমি তখন পকেট থেকে ওই দুধের কোটাটা বের করলাম, করে মুখটা খুলে এরকম বয়মের মতো ছিল, এই পুরোটা দুধ আমি তখন এই পাথরের উপরে ঢেলে দিলাম। এবং পাথরের উপরে দুধটা ঢালার পরে ভাই আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই পাথরটার মধ্যে মুহূর্তের মধ্যে আগুন ধরে গেছে। পাথরটার মধ্যে মুহূর্তের মধ্যে আগুন ধরে এটা থেকে ধোঁয়া বেরোইতে শুরু হয়েছে। এই অবস্থার ভিতরে কালীকান্দা কবিরাজ তখন দৌড়ে আসছে। উনি আসার পর উনি জায়গার মধ্যে একটা চিৎকার দিয়ে উনি ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার শাশুড়ি আমাকে বলে, এটা তুমি কী করলা? আমি বললাম, এই কালীকান্দা কবিরাজ মানুষের অনেক ক্ষতি করতেছে, উনি কালো জাদু করে মানুষকে ধ্বংস করতেছে, উনি এই পর্যন্ত অনেক মানুষের জীবন নষ্ট করছে, উনি সংসারে ঝামেলা সৃষ্টি করে, মানুষের বিবাদ সৃষ্টি করে, মানুষের ক্ষতি করে এই পাথর দ্বারা। তাই এই পাথর আমি নষ্ট করে দিলাম। আপনি কোনো সময় কালীকান্দা কবিরাজের বাড়িতে আর আসবেন না, আমি আপনাকে চালাবো, আপনি আমার সাথে চলে আসেন। উনি বললো, না তুমি যাও, তুমি এখানে থাকো না, ওই কবিরাজ তোমাকে ফাইলে মেরে ফেলবে। এরপরে আমি তখন ওইখান থেকে আমার বাড়িতে রাজশাহীতে চলে আসি। আসার পরে সঞ্জিতা তখন আমার গ্রামের বাড়িতেই ছিল এবং আসার পরে সঞ্জিতার আমি বললাম যে আমি কালীকান্দা কবিরাজের এরকম আশ্রম নষ্ট করে দিয়ে আসছি। ও তখন আমাকে বলে, এটা তুমি ঠিক করো নাই, আমার আম্মাকে এখন কালীকান্দা কবিরাজ অনেক ঝামেলা করবে। এবং এরপরে কালীকান্দা কবিরাজ আমার নামে, আমার শাশুড়ির নামে, আমার ওয়াইফের নামে কিন্তু মামলা করে, থানাতে মামলা করে। ওনার আমি অর্থের মামলা করে, অর্থদণ্ড মামলা করে এবং অনেক ঝামেলা করে, আমাদের ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু এরই মাঝে নুরির মাধ্যমে আমি বস্তি আন্টিকে মুক্ত করতে পারি। শুধু একদিন বস্তি আন্টি ওখান থেকে মুক্ত হওয়ার পর আমার সাথে দেখা করে এবং দেখা করে উনি বলে, উনি আর কখনোই আমাদের কাছে আসবে না, উনি আর কখনোই পৃথিবীর কোনো মানুষের উপকার করবে না, কোনো মানুষের কাছে উনি আসবে না এবং উনি কখনোই আর আসবে না। এটা বলে উনি খুব রাগ হয়ে উনি চলে যায়। ওনাকে আমি আর দেখি নাই, কখনোই দেখি নাই। তবে নুরি আমার কাছে এরপরে মাঝে মাঝে আসতো। আসলে পরে আমি নুরিরে বলতাম, তুমি আর আমার কাছে আইসো না, এখন তো আমি সংসার করছি, আমার বউ আছে, আমার বউয়ের সাথে আমার সংসার হচ্ছে, তুমি আইসো না। এরপরও নুরি মাঝে মাঝে আসতো। আর নুরি যে আসতো, আবার ও আমাকে বলে, আমি আমার মায়ের চোখ ফাঁকি দিয়ে অনেক গোপনে তোমার কাছে আসি, যদি আমার মা কখনো জানতে পারে, মা যদি কখনো দেখে, তাহলে মা আমার অনেক ক্ষতি করবে। এরকম করে একদিন, 2 দিন, 3 দিন করে সময়গুলো কাটতে কাটতে আমার বউ সঞ্জিতা কিছুটা বুঝতে পারে যে কোনো একটা জিনিস আমার কাছে আসে এবং কোনো একটা জিনিস আমার সাথে কথা বলে এবং এরকম করেও জিনিসগুলো বুঝতে পারার পরে আমার বউ তখন করে কি, আমাদের ওই বাড়িটা বন্ধ করার ব্যবস্থা করে। ওর মাকে আইনা কোন অন্য কবিরাজ দিয়ে আমাদের বাড়িটা, মানে রাজশাহী আমাদের বাড়িটা বন্ধ করে। ওই সময় আমার শাশুড়ি কিন্তু আমার সাথে থাকতো, আমার শাশুড়ি শাহেদা আমার সাথে থাকতো, সঞ্জিতা আমার বউ, ওরা আমরা একসাথেই থাকতাম। যেহেতু আমার বাবা মানে আমার শাশুড়িকে আমি সাথে রাখছি। এই বাড়িটা বন্ধ করে প্রায় 5 দিন 7 দিন তখন কিন্তু নুরির সাথে আমার মাঝে মাঝে দেখা হতো, মাঝে মাঝে হতো না। নুরি মাঝে মাঝে আসতো, এসে আমার সাথে দেখা করতো, আবার চলে যেত, খুব কম সময় থাকতো। আগে যেরকম লম্বা সময় ধরে দেখা করতে থাকতো ওরকম না, মাঝে মাঝে আসে চলে যায়। এরকম করতে করতে প্রায় বৎসর খানিক পরে আমার ঘরে একটা কন্যা সন্তান হয়। সঞ্জিতার ঘরে আমার একটা মেয়ে হয় এবং আমার মেয়েটাকে আমি নুরিরে দেখাই। নুরি আমার মেয়েটাকে একটা চেন দেয়, একটা স্বর্ণের চেন দেয় এবং ওই স্বর্ণের চেনটা দেওয়ার পরে এই চেনের মধ্যে একটা রকেট থাকে এবং ওই রকেটটা দেখার পরে ওই কবিরাজ, কালীকান্দা কবিরাজ একদিন আমাদের বাড়িতে বেড়াইতে আসে। আমাদের ঘরে আসার পরে ওই কালীকান্দা কবিরাজ আমার মেয়েটারা তখন কোলে নেয়, মানে সঞ্জিতার মেয়েটারা কোলে নেওয়ার পরে ওই ধুলটা, মানে এই স্বর্ণের চেনটা দেখতে পায় এবং রকেটটা দেখতে পাওয়ার পরে কালীকান্দা কবিরাজ তখন এই ঘরের মধ্যে আমার নিয়ে বসে, আমার নিয়ে বলতেছে, এটা কে দিছে? আমি বললাম, আমার এক বন্ধু দিছে। বলে, না তোমার কোনো বন্ধু দেয় না, তুমি সত্যি কথা বলো, এটা কে দিছে? এবং তুমি আমার পাথর নষ্ট করলা, পাথর বাংলা, তুমি পাথরের পাওয়ার নষ্ট করলা, কেন করলা? মানে ওই দিন উনি আমাকে এমনভাবে ধরে যে আমি ওনার কোনো প্রশ্নের জবাব দিতে পারি না। উনি আমাকে বলে, তুমি আমাকে সত্যি কথা বলো, যদি সত্যিটা বলো তাহলে তোমার জন্য ভালো। এবং একটা পর উনি আমাকে এমনভাবে ধরে, আমি বাধ্য হয়ে তখন ওনার কাছে সত্যতা স্বীকার করলাম। আমার শাশুড়ি ছিল শাহেদা ছিল আমার বউ, সঞ্জিতা ছিল আমার মেয়ে ছিল, সবার সামনে আমি তখন সত্যিটা স্বীকার করলাম যে এই ঘটনা, আমি ওই পরীটাকে রক্ষা করার জন্য আপনার পাথর নষ্ট করছি। উনি আমাকে বলল, ওনার মেয়ে কি নুরি তোমার কাছে আসে? আমি বললাম, হ্যাঁ, ওই কিছুদিন আগেও আসছে, মাঝে মাঝে আসে। উনি আমাকে বলে, নুরিকে উনি বন্দি করবে। উনি আমাকে বলে, নুরিরে আমি বন্দি করবো। এবং নুরিরে বন্দি করার পরে উনি আমাকে এমন লোভ দেখায়,
মানে টাকা পয়সার এমন লোভ দেখায় যেটা আপনাকে বললে আপনি অবাক হয়ে যাবেন। ওনার নিজের 2টা বাড়ি আছে বরিশাল শহরে, নিজের বাড়ি। উনি আমাকে বলে ওই 2টা বাড়ি উনি আমার নামে লিখে দিবে, 2টা বাড়ি আমার নামে লিখে দিবে এবং টাকা পয়সা দিবে, আমি যা চাই তাই দিবে, শুধুমাত্র এই নুরিরে বন্দি করার জন্য যাতে আমি ওনাকে সাহায্য করি। আমি ওনাকে সাহায্য করলে উনি বলে নুরিরে বন্দি করতে পারবে। আমি বললাম যে না, আমি এটা করব না। ধন সম্পদ অনেক কিছু লোভ উনি আমাকে দেখায়, আমি করব না। একটা পর্যায়ে আমার বউ সানজিদাও লোভের বশবর্তী হয়ে যায়। আমার শাশুড়ি শাহেদা তো আছেই, এবার সানজিদাও লোভের বশবর্তী হয়ে বলে তুমি এটা করো। আমি বললাম আমি এটা করব না। এই করব না বলাতে আমার শাশুড়ির সাথে আমার বউয়ের সাথে আমার দ্বন্দ্ব, ঝগড়া ঝামেলা, এবং এই ঝগড়া ঝামেলা হতে হতে একটা পর্যায়ে আমার বউ সানজিদা, আমি এটা কেন করব না, কী কারণে আমি করব না, এবং আমার বউ মনে করো ওই পরীর সাথে আমার একটা সম্পর্ক আছে এবং খারাপ সম্পর্ক আছে, যার জন্য আমি পরীকে বন্দি করতে দেই না। এই সন্দেহের বশবর্তী হয়ে আমার শাশুড়িও একই কথা বলে যে ওই পরীর সাথে আমার একটা সম্পর্ক আছে, আমার একটা খারাপ সম্পর্ক আছে, এই জন্য আমি পরীকে বন্দি করতে দিই না। একসময় আমার বউটা আমার মেয়েটাকে নিয়ে আমার পরিবার থেকে চলে যায়। চলে যাওয়ার পরে সে আমাকে বারবার বলে যে তুমি পরীটাকে বন্দি করাইতে কালীকান্দা কবিরাজকে সাহায্য করো। আমি বলছি আমি এটা করবো না, এটা আমি কখনোই করব না। এবং এইটা আমি কখনো নুরিকেও বলি নাই যে তারে বন্দি করার জন্য আমাকে এরকম মানে প্রলোচনা দেওয়া হয়েছে। একটা পর্যায়ে এরকম হয়েছে যে এই রাগে, এই ক্ষোভে আমার বউ সানজিদা আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমার মেয়েটাকে সহ আমাকে ডিভোর্স করে দেয়। আমাকে ডিভোর্স করে দেওয়ার পরে এই শাহেদা সানজিদাকে অন্যত্রে বিয়ে দিয়ে দেয়। মানে আমার শাশুড়ি আমার বউটাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, আমার সাথে ডিভোর্স করায়। এবং এই ডিভোর্সগুলো হওয়ার পরে এই যেই ঘরের মধ্যে আমরা কথাবার্তা বলতাম, এগুলো কিন্তু কিছুই নুরি জানতো না। মানে নুরি কিন্তু জানতো না যে আমরা ওই বন্দি জায়গার ভিতরে, মানে যে জায়গাটা বন্ধ রাখা, ওই জায়গার ভিতরে কথাবার্তা বলি, কী কথাবার্তা বলে, কিন্তু নুরি জানতো না। আমাকে বারবার জিজ্ঞেস করে যে কী কথা হয়েছে বা কী হয়েছে, আমাকে বারবার বলে। আমি একদিন নুরির কাছে বলি যে তারা এটা বলছিল, আমি এটা করি নাই। নুরি আমাকে বলে এই প্রথম আমি কোনো একটা মানুষ পেলাম যে লোভের বশবর্তী হয়ে আমাকে বন্দি করায় নাই। তুমি আমাকে বন্দি করাইলে তো অনেক কিছু পাইতা, করলা না কেন? আমি বললাম না, তোমার মা আমার মাকে এত ভালোবেসেছে এবং তুমি আমাকে অনেক উপকার করেছো, আমি কেন তোমাকে বন্দি করব। এরপরে আমি এই নুরির সাথে আজ অবধি পর্যন্ত 2025 সাল চলতেছে, আমার বর্তমান বয়স প্রায় 40-এর কাছাকাছি, 40-45 হবে এরকম বয়স। এই বয়সটা পর্যন্ত এই নুরি আমার সাথে আছে। এরপরও নুরি আমাকে অনেক জায়গায় মেয়ে দেখাইছে বিয়ে করার জন্য, আমি আর বিয়ে শাদী করি নাই, এখনও বিয়ে শাদী করি না, ব্যবসা বাণিজ্য করি এবং দোকানপাট চালাই। এই নুরি সবসময় আমার সাথে আছে। তো নুরি আমার সাথে আছে, এটা আমাদের এলাকার অনেকেই জানে। মানুষ আমার কাছে আসে পানি পড়ার জন্য, তাবিজ পড়ার জন্য, যে আমার সাথে পড়ি আছে, আমি যাতে মানুষের উপকার করি। কিন্তু বিশ্বাস করেন আজ পর্যন্ত এই নুরি আমার সাথে থাকা অবস্থা আমি কাউকে এক গ্লাস পানি পরাও দিই নেই। এবং নুরিও আমাকে এটা নিষেধ করেছে, এটা প্রয়োজনে আমাকে বলে এটা মানুষের ক্ষতি করা। আমি কাউকে এক গ্লাস পানি পরাও দিই না। এবং ও আমার সাথে আছে, এটা আমার এলাকার পুরো এলাকার লোকজন সবাই জানে। আমি এখন ব্যবসা বাণিজ্য করি, আমার সমস্ত লোকেরা জানে ও আমার সাথে আছে। এবং অনেকেই মনে করে ও আমার সাথে থাকার কারণে আমি বিয়ে শাদী করি না। আসলে ও আমার সাথে থাকার কারণে যে আমি বিয়ে শাদী করি, এটা পুরোই মিথ্যে কথা। নুরির সাথে আমার ওরকম কোনো সম্পর্ক নাই। ও আমার কাছে আমার একজন বন্ধুর মতো, ভালো বন্ধু, আমার সাথে আসে, আমার সাথে কথাবার্তা বলে, আমার সাথে থাকে, কিন্তু কোনোদিনও তার প্রতি আমার খারাপ কিছু কাজ করে নাই। আমি বিয়ে এমনিতেই করি নাই, আমার আর ভালো লাগে নাই। যাই হোক, আমি আপনার গল্পগুলো শুনে ভালো লাগে। অনেকের কাছে বলি যে পুরীর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নাই, সবাই বলে আছে, যার জন্য আপনার মাধ্যমে আমার এলাকার অনেক মানুষই আপনার গল্প শুনে। যেমন আমার দোকানদার, আমার দোকানে একটা ছেলে থাকে সাইফুল নামের, আমার ম্যানেজার, ও আপনার পাগল ভক্ত, ওর বউ আপনার গল্প শুনে, ওর বউয়ের মাধ্যমে আমি আপনাকে পেয়েছি। এবং ওর বউ বলে যে আমি নাকি পুরীর সাথে খারাপ সম্পর্ক করি। তো যার জন্য আমি আপনাকে বললাম যে ভাই, যদি পারেন আপনি আমার গল্প রেকর্ড করবেন, এবং যদি পারেন কখনও রাজশাহীতে আসা হয়, এখন তো আমের সময়, আপনি আমার বাড়িতে আপনার জন্য আমের দাওয়াত রইল। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রাজশাহীর ভাই মোহাম্মদ ইব্রাহিম হোসেনের জীবনের এই তাজ্জব বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, এই গল্পগুলো যখন রেকর্ড করি আমার কাছে কেন জানি অনেক কিছুই মনে হয়। মানে আপনার কাছে কি মনে হয় জানেন, আমার নিজের ভিতর অনেক কিছু মনে হয় এইটা কিভাবে সম্ভব। তো যাই হোক, ওনার মাধ্যমে 2টা পড়ি এবং আমি ওনার গল্পটা রেকর্ড এই জন্যই বিশেষ করে করেছি। এরকম গল্প আমি পাইনি যে এইরকম সুযোগ পাওয়ার পরেও পরিরে বন্দি করলে কিন্তু ইব্রাহিম আজকে কোটি টাকার মালিক থাকতেন, কিন্তু তিনি সেটা করেন নাই। এবং ওনার মতো নীতিবান মানুষ আমার মনে হয় জীবনের গল্পের অনুষ্ঠানে এই প্রথম পেলাম। যাই হোক, আল্লাহ ওনার নেক হায়াত দান করুক, আল্লাহ ওনাকে ভালো রাখুক, ওনার সুস্থতা
কামনা করছি, এবং ওনার সাথে যে নুরি আছে সেই নুরিকেও আল্লাহ দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক, সেই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। এই গল্প নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে তাকে কমেন্ট বক্সে লিখবেন। ইনশাআল্লাহ আপনার সাথে আমার আবারও দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফিজ এন্ড আসসালামু আলাইকুম।